সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি। ভোটের সময় সব পক্ষই তাদের ঘুঁটি সাজিয়ে বিপক্ষকে কিস্তিমাত করার চেষ্টা করে। ২৬-এর ভোটেও তাই চলছে। তবে রাজনীতির সেই দাবা খেলায় আজ একটা বিরাট চমক দেখা গেল, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরো বেশি দেরি হবে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের দিনই বিজেপির হয়ে ভোটে লড়ার ঘোষণা করলেন অভয়ার মা। তিনি প্রার্থী হলে কতটা লাভ হবে বিজেপি? দ্বিতীয় প্রশ্ন। মেয়েকে ব্যবহার করে সিপিএম জমি শক্ত করেছে, ভোট কেটে তৃণমূলকে জেতানোর চেষ্টা করেছে। সরাসরি সিপিএমকে আক্রমণ অভয়ার মায়ের। ন্যায় বিচার দেওয়ার ক্ষমতা আদৌ আছে বিজেপির? পাল্টা মোহাম্মদ সেলিম। আবেগ থেকে কি সব দলই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে? তৃতীয় প্রশ্ন। আরজি কর কসবা ল কলেজ থেকে সন্দেশখালী। নারী নিরাপত্তাকে সামনে রেখে ভোট প্রচারে ঝাঁপিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে পশ্চিমবঙ্গের মেয়েরা অনেক বেশি নিরাপদ। ভোটের মুখেই রাজনৈতিক তরজায় মেয়েদের সুরক্ষা কি আদৌ বাড়ছে? চতুর্থ প্রশ্ন। শুভেন্দু অধিকারীর প্রচার শুরুর প্রথম দিনই উত্তপ্ত ভবানীপুর। স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা। অন্যদিকে ভাঙড়ে বিস্ফোরণ, হারোয়ায় উদ্ধার হলো তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ। এইসব ঘটনা আদৌ নজরে আছে তো কমিশনে? আজ পঞ্চম প্রশ্ন থাকবে, বিধানসভা ভোটের আগে রাজ্যে আরো 14টা সভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী। অমিত শাহ করবেন 8টা জনসভা। ঈদের পর রাজ্য জুড়ে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার তো হচ্ছে, কিন্তু ভোট শুরুর আগে নিষ্পত্তি হবে তো ওই 60 লক্ষ বিচারাধীন ভোটারের আবেদন? তবে শুরুতেই দেখাবো বিজেপির প্রার্থী হচ্ছেন অভয়ার মা। ভোটের আগে নিজেই ঘোষণা করলেন, দেখুন। একই দিনে দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করলো বাম ও বিজেপি। বিজেপির দ্বিতীয় দফার তালিকায় যেমন পুরনো মুখ থেকে প্রাক্তন সাংসদ, তরুণ মুখ ও প্রাক্তন আইপিএসকে দেখা গেল, তারই সঙ্গে বিজেপির দ্বিতীয় দফার তালিকা প্রকাশ হওয়ার আগেই বড় চমক ও জল্পনা উস্কে দিলেন আরজি কর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের মা বাবা। স্পষ্ট করে দিলেন প্রার্থী হওয়ার প্রসঙ্গ, যা নিঃসন্দেহে এবারের বিধানসভা ভোটের অন্যতম বড় চমক হতে চলেছে। এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। সোমবার প্রথম দফায় 144 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি, আর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় 111টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হলো বিজেপির তরফে। নতুন মুখ থেকে শুরু করে সংগঠনের পুরনো মুখ, প্রাক্তন আইপিএস থেকে শুরু করে প্রাক্তন সাংসদ, লড়াকু মহিলা মুখ থেকে শুরু করে পুরনো বিধায়কের আসন বদল, নানা ছবি দেখা গেল বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায়। আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাকে আশীর্বাদ করবেন। সেই সঙ্গে তৃতীয় দফার তালিকা নিয়ে জল্পনা আর উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। অনেক কিছু আশা বাকি হচ্ছে সিদ্ধান্তহীনতায় যে ভোগা পার্টি যার পরিচয় বাইরে আসছে, যে কারণে বাংলার মানুষ খুব বুদ্ধিমান মানুষ, সেই কারণেই এদেরকে কাউকে শূন্যতে পর্যবসিত করেছে, এর মধ্যেই কাউকে শূন্যতে নিয়ে যাবে, এবার কাউকে বাংলার ক্ষমতায় আনবে না। এদিন বামেদের তরফেও দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হলো। টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। বালিগঞ্জের মতো হাই প্রোফাইল কেন্দ্রে সিপিএম প্রার্থী করল তরুণ মুখ আফরিন বেগমকে। যখন লড়াইয়ে নেমেছি তখন হচ্ছে যে জিতবো বলেই নেমেছি। ঈদের পর কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হবে। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও ঐশী মুখোপাধ্যায় এবিপি আনন্দ। দেখুন, ঘটনা, দুর্ঘটনা, ভয়াবহ ঘটনা আমাদের চারপাশে তো বহু ঘটে, কিন্তু তারই মধ্যে কিছু ঘটনা সরাসরি সংবেদনশীলতায় ধাক্কা দেয়। বলার অপেক্ষা রাখে না আরজি কর হাসপাতালের ভেতরে কর্মরত চিকিৎসকের ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনা। শুধু এই কলকাতা শহর নয়, শুধু এই রাজ্য নয়, গোটা দেশ, এমনকি গোটা পৃথিবীর সমস্ত সংবেদনশীল মানুষকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। উত্তাল আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল গোটা বিশ্ব জুড়ে। আর এবার শোনা যাচ্ছে অভয়ার মৃত্যুর 1 বছর 7 মাস পর সরাসরি ভোটের ময়দানে নামতে চলেছেন পানিহাটির সেই কন্যাহারা মা। নিজেই বলছেন, আজ অন ক্যামেরা বলেছেন যে 2026-এ বিজেপির হয়ে ভোটে লড়ছি। নিজেই বলছেন একেবারে কোট আনকোট, আমাদের বিচার পাওয়ার কঠিন লড়াইটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, সেই জন্য আমরা মনে করছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। আজ বিজেপির দ্বিতীয় তালিকায় তার নাম না থাকলেও তাৎপর্যপূর্ণভাবে পানিহাটি কেন্দ্রে কোনো প্রার্থীরই নাম ঘোষণা করা হয়নি। আজ আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী।
বিশ্বনাথ, যে আরজিকর আন্দোলনে একটা সময় যে দলীয় রাজনীতির কুশীলবরা ধারে কাছে গেলেও একেবারে গো ব্যাক স্লোগান উঠত, আজ সেখানে সেই অর্থে কিন্তু প্যারাডাইম শিফট। তার কারণ যার যন্ত্রণার বিচারের দাবি ঘিরে এই আন্দোলন, সেই অভয়ার মাই বিচার চেয়ে সরাসরি রাজনীতির ময়দানে ভোটের লড়াইতে তিনি নামছেন ঘোষণা করেছেন। বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয় এরপর কি? সুমনদা, প্রথমত বলবো যে আরজিকরের ইস্যুটা কিন্তু ভোটের রাজনীতিতে উঠে আসলো বলা যায়, যেটা সারফেসে চলে যাচ্ছিল। অভয়ের মা যখন প্রার্থী হলো, তাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে যুক্তি নানা রকমভাবে আসবে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো যে নির্বাচনের ইস্যু হলো। একইভাবে রেখাপাত্র দাঁড়ানোর ফলে আমি তো মনে করি আবার পুরনো যে ইস্যুগুলো সেগুলো আবার ফিরে আসলো, অর্থাৎ মানে শাহজাহানকে কেন্দ্র করে যে ইস্যু সেটা ফিরে আসলো। একইভাবে তমন্নার মা ভোটে দাঁড়িয়েছে সিপিএমের প্রার্থী হয়ে, ফলে কালীগঞ্জের ওই 9 বছরের ফুটফুটে মেয়েটির মৃত্যু, সেটাও কিন্তু এই নির্বাচনে ইস্যু হলো। কিন্তু এই মানে এইগুলো সবগুলোই যদি আপনি দেখেন, তাহলে নাগরিক জীবনের জায়গা ছিল। অভয়ের মার মৃত্যুটাও মানে অভয়ের মৃত্যু এবং তার মার যে আন্দোলন, সেটা নাগরিক জীবনের বৃহত্তম আন্দোলনের পার্ট ছিল, রাত জাগা আন্দোলন ছিল, রিক্লেম দ্য নাইট, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আমাদের পশ্চিমবাংলাতে কিন্তু আপনি যদি ধারাবাহিক ইতিহাসটা বিশ্লেষণ করেন, এটা একটা পলিটিক্যাল সোসাইটি। এখানে সিভিল সোসাইটির মুভমেন্ট কিন্তু বারবার কিন্তু শেষ পর্যন্ত পলিটিক্যাল সোসাইটির কাছে আত্মসমর্পণ করে, এবং পলিটিক্যাল সোসাইটির উপর ভিত্তি করেই ন্যায় বিচার হয় কি হয় না সেটা নির্ভর করে। এটা আজকের ঘটনা নয়। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তারা বলেছিলেন যে জাতির মানে দল নেই, সেই জাতির বল নেই। অর্থাৎ শেষ পর্যন্ত পলিটিক্যাল প্ল্যাটফর্মেই তারা ন্যায় বিচারটা কিন্তু জাতিসত্তার জায়গা থেকে, এই মতুয়াদের জাতিসত্তার জায়গা থেকে দলকে চেয়েছিলেন। এবং আপনাকে বলছি যে এটা নতুন কিছু একেবারেই নয়। ধরুন আমি আপনাকে বলছি, সাইবারি আন্দোলনের সাই ভাইদের ওইভাবে মৃত্যুর পরে তাদের পরিবারের অধিকাংশ লোকই কিন্তু কংগ্রেস দলের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু ন্যায় বিচার চেয়েছিলেন। না বিশ্বনাথ, আই ডিফার। সাইবাড়ির প্রত্যেক ভাই, গোটা পরিবারটা কংগ্রেস রাজনীতির সঙ্গে আগে থেকে যুক্ত ছিল, এবং তারা বৃহত্তমভাবেই কংগ্রেসের সাথে যুক্ত হয়েই কিন্তু ন্যায় বিচারটা চেয়েছিলেন, মানে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেই ন্যায় বিচারটা চেয়েছিলেন। আবার আপনি যদি লক্ষ্য করেন যে মরিচ ঝাঁপির থেকে শুরু করে পরবর্তী সময়ে আনন্দমার্গীর মৃত্যু, সেখানেও কিন্তু আমি দেখেছি যে শেষ পর্যন্ত পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ন্যায় বিচারটা চাওয়া হয়েছে, কংগ্রেসের তরফ থেকে সেই ন্যায় বিচারটা চাওয়া হয়েছে, এবং অনেকেই যুক্ত হয়েছিলেন কংগ্রেসের প্ল্যাটফর্মে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেত্রী, তিনি তিনি বিরোধী দলের নেত্রী থাকাকালীন রিজওয়ানুর মৃত্যুর পরেও আপনি লক্ষ্য যদি করেন, রিজওয়ানুর মা বা তার বাবা, তার দাদা, তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যুক্ত হয়েছিলেন। আর রিজওয়ানুর দাদা তো এবারও প্রতিবার ক্যান্ডিডেট হচ্ছেন, এবারও ক্যান্ডিডেট তিনি চাপড়া থেকে। ফলে মানে রাজনীতির আঙ্গিনায় এসে শেষ পর্যন্ত কিন্তু আমাদের ন্যায় বিচারটা চাইতে হয়। ধরুন আমি আপনাকে বলছি, তাপসী মাল্লিকের মৃত্যুর পরে তার বাবা এবং তার মা, তারা কিন্তু পরিষ্কার করে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিলেন। পরবর্তী সময় তারা পঞ্চায়েত সমিতির সদস্যও হয়েছিলেন তাপসী মাল্লিকের বাবা। আজকে যদিও তাদের সাথে দূরত্ব, কিন্তু তারা কিন্তু ন্যায় বিচার, কিন্তু তাপসী মাল্লিকের ন্যায় বিচার কিন্তু ওই রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেই চেয়েছিলেন। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি যে অভয়ার মা যেটা এসছেন, সেটা পশ্চিমবাংলার দীর্ঘদিন ধরে চলা যে সামাজিক আন্দোলন, সামাজিক ইস্যু শেষ পর্যন্ত রাজনীতির গর্ভে আশ্রয় নেয়, রাজনীতির দ্বারা প্রভাবিত হয়। এবং রাজনীতি উল্টো দিক থেকেও যদি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সামাজিক ইস্যুগুলোকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছেন। বিজেপি সেই কাজটাই করতে চাইছেন, সিপিএম সেই কাজটা করতে চাইছেন। এই নির্বাচনে অভয়ের মা জিতবে হারবে সেটা পরের বিষয়, কিন্তু অভয়াকাণ্ড যে একটা রাজনীতির গুরুত্বপূর্ণ মানে নির্বাচন ইস্যু হতে যাচ্ছে, এবং একইভাবে তমন্নার মা দাঁড়ানোর ফলে এটা যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, একটা শিশুর মৃত্যু, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নারী নিরাপত্তার প্রশ্নটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু এবার উত্তর দিতে হবে। সেটা কিন্তু অভয়ের মার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার।
ধন্যবাদ বিশ্বনাথ দা। দেখুন, আমরা চেষ্টা করব যে এই অনুষ্ঠানে একেবারে নির্মোহ দৃষ্টিতে প্রত্যেকটা দৃষ্টিকোণ আপনাদের সামনে রাখতে। একটা উল্টো দিকের উদাহরণ দিই, ধরুন নির্ভয়া কাণ্ড। সেই নির্ভয়া কাণ্ড, বা এখন তার মা এবং বাবার ইচ্ছাতে জ্যোতিকাণ্ড বলা যায়, কারণ তার মা এবং বাবা একেবারে হলফনামা দিয়ে চেয়েছেন যে তাদের মেয়ের নাম প্রকাশ্যে বলতে হবে। সে কোনো অপরাধ করেনি, এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হয়েছিল, তাদের আবেগকে সম্মান দিয়ে জ্যোতিকাণ্ডই বলা যাক। তো সেইখানে কিন্তু দিল্লির রাজনৈতিক ইতিহাসটা পাল্টে গেল, কিন্তু সেই পরিবার আপ এবং কংগ্রেস দুপক্ষেরই অফার থাকা সত্ত্বেও তারা সরাসরি রাজনীতিতে যোগ দেননি। কিন্তু আমি আবার বলছি, আমি চেষ্টা করব যে কথাগুলো অভয়ার মা এবং বাবা বলেছেন, যাদের উদ্দেশ্যে তাদের অভিযোগ, তারা কি বলছেন, মা বাবা কি বলছেন, তার ভেতরে নানা দৃষ্টিকোণ এবং নানা সামাজিক দৃষ্টিকোণও উঠে আসবে। নিঃসন্দেহে আমি আশা করব এই অনুষ্ঠানে আগামী সময়তে আলোচনা হবে। আমি দ্রুত একবার দেখি যে একেবারে সিপিএমকে আক্রমণ করলেন অভয়ার মা যখন এই ঘোষণাটা করলেন, ঠিক কি বললেন তিনি, দেখাবো। আমরা মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নিচে জমি শক্ত করে ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার। তাই আমি কালকে ফোন করে আমি নিজেই জানিয়েছি আমি প্রার্থী হতে চাই। দেখুন, আমার মনে আছে প্রথম তারা যখন টেলিভিশন স্টুডিওতে এলেন, একেবারে এই স্টুডিওর এই ডান দিকে তারা বসেছিলেন, তখন আলোচনা হয়েছিল যে মীনাক্ষী মুখোপাধ্যায় যেভাবে গাড়ি আটকেছিলেন, যখন গাড়িতে তাদের দাহ করার চেষ্টা হচ্ছিল, অপচেষ্টা বলবো অভয়াকে, সেই তার প্রশংসা একেবারে কৌস্তব বাগচি এবং অগ্নিমিত্রা পালের পাশাপাশি মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কলতান, তাদের ক্ষেত্রেও কিন্তু সেইটা আলোচনায় উঠে এসেছিল। যাই হোক, আমি এইবার আপনাদের দেখাবো যে মোহাম্মদ সেলিম, এই অভিযোগ যখন তার কাছে তুলে ধরা হলো, মোহাম্মদ সেলিমের উত্তর কি ছিল। সিপিআইএম প্রথম এই ঘরে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের লাশ তখন পড়ে রয়েছে, আমরা প্রথম জানাই, তখন তো বাবা মা অসহায়। তারপরে এই কলতান, মীনাক্ষী, ধ্রুব, আমাদের ছাত্র যুব বাহিনী বুদ্ধদাস শেষ যাত্রা থেকে সরে গিয়ে গাড়ি আটকায়, তখন ওই মা অসহায়। তখন তো আমরা দেখিনি এটা কার লাশ, সিপিএমের না এসএফআইয়ের না ডিএফআইয়ের। তার বাবা মাকেও আমরা চিনতাম না। ওই পরিবারের সঙ্গে বা ওই পরিবারের ভিকটিমের সঙ্গে বা ওই পরিবারের বাবা মার সঙ্গে আমাদের কোনো স্বার্থের সংঘাত নেই। তাতে আমরা বলবো যে আমরা আমাদের পক্ষে দাঁড়িয়ে আছি, ওনাদের বলবো কোনো একটি নির্দিষ্ট পক্ষ অবলম্বন করবেন না। সামগ্রিকভাবে সমবেতভাবে গোটা রাজ্যের মানুষ, সব ধরনের বামপন্থীরা তার রাস্তায় নেমেছে, এবং সেটা একটা পরিবারের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য, জাস্টিস ফর আরজিকর। দেখুন, যে আন্দোলন একসময় নাগরিক সমাজ থেকে উঠে সরাসরি শাসক দল এবং রাজ্য সরকারকে নড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলনের স্মৃতি ভোটের মুখে আবার জাগিয়ে ওঠাটা নিঃসন্দেহে শাসক দলের কাছে সুখবর হতে পারে না। তবে নিশ্চয়ই এটাও মানতে হবে যে সেই আন্দোলন ছিল বাই অ্যান্ড লার্জ অরাজনৈতিক, আর এখন সরাসরি ভোটের লড়াই। তবে অভয়ার মা বিচার চেয়ে আবার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ডাক দিচ্ছেন, এই ছবিটা যে শুধুমাত্র পানিহাটিতে আটকে থাকবে না, এর ছাপ গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বিজেপি। তৃণমূলের কতটা শিরোপীড়ার কারণ হতে চলেছে এটা, প্রদীপ্ত মুখোপাধ্যায় আমার পরের বক্তা, তার কি মনে হয়? দেখো, তৃণমূলের শিরোপীড়া নিয়ে যখন কথা হচ্ছে, তখন প্রথম যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটা তোমার সঙ্গে দিয়েছিলেন, এবং তোমার যদি মনে থাকে সেখানে পরিষ্কার তিনি বলেছিলেন তার মনে হচ্ছে তার পরিবারের একজন চলে গেছেন এবং প্রয়োজনে তিনি সিবিআইকেও দিতে চান। ফলে এখানে যে ক্ষমতার প্রসঙ্গ নিয়ে যে ক্যাপশনটা আজকে হয়েছে দাদা, তখন মনে পড়ছে না, ক্ষমতা নিয়ে একটা বিখ্যাত উক্তি আছে যে ক্ষমতা খানিকটা সূর্যের মতন, যদি সূর্যের কাছে যাও তাহলে পুড়ে যেতে পারো, আবার সূর্যের আলো নিয়ে ভালো থাকতে পারো। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে সূর্যকে কিভাবে তুমি ব্যবহার করবে। তোমার কি মনে হয় এই পরিবারটার ভালো থাকার আর কোনো অপশন আছে? কখনো না। মেয়ে চলে গেছে, ন্যায় বিচারের প্রকৃতি। আর আমি তোমার সঙ্গে একমত যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমায় সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার সিবিআইতেও আপত্তি নেই, তখন যদি সিবিআই তদন্তের নির্দেশ তিনি যেতেন, তাহলে এই আন্দোলন বা বাবা মার এই ক্ষোভটাই থাকতো না। তোমার মনে থাকবে যে তারপর প্রায় 4-5 দিনের গ্যাপ, এবং কোর্টে গিয়ে বাবা মা প্রথম বললেন, কলকাতা হাইকোর্টে জানালেন যে কিভাবে তাদের বসিয়ে রাখা হয়েছিল এবং তারা সিবিআই চান।
কোর্টে যেতে হয়েছিল। এবং সেখানে তারা এটাও বলেছিলেন যে তাদের উকিলরা বিশেষ করে তাদের যে বামপন্থী উকিলরা তাদের বিরুদ্ধে কিভাবে চলে গিয়েছিলেন সেটাও তারা না, সেটা সুপ্রিম কোর্টে সেটা পরবর্তীকালে সেটা, অবশ্যই 3 সপ্তাহ পর। কিন্তু আরজি কর আন্দোলন তো তোমরা সবাই এখানে যারা আছো সবাই একটা কথা বলছো যে একটা নিরপেক্ষ অরাজনৈতিক আন্দোলন ছিল, এবং বিশ্বনাথ স্যার যেভাবে বললেন যে আমাদের পশ্চিমবঙ্গে একটা এরকম পলিটিক্যাল সোসাইটি আছে যেটা কখনো সিভিল সোসাইটিকে নিরপেক্ষ থাকতে দেয় না বা এই জাতীয় কথা। কিন্তু দাদা আমাদের পশ্চিমবঙ্গে না, এটা পশ্চিমের সঙ্গে আমাদের পূর্বের এই বিভাজনটা প্রথম থেকেই রয়েছে। আমাদের পূর্বের নাগরিক সমাজের যে আন্দোলনগুলো তুমি যদি মনে করতে পারো ইন্ডিয়া এগেনস্ট করাপশন, সেই ইন্ডিয়া এগেনস্ট করাপশনের ফলে একটা বড় রাজনৈতিক দল তৈরি হলো যারা দুটো রাজ্যে একসময় ক্ষমতায় ছিল, আপ। এবং সেখানে কিরণ বেদিও ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস, সেই কিরণ বেদিও একটা পক্ষ নিয়েছিলেন পরবর্তীকালে, এবং তিনি পরবর্তীকালে একটা ওই গভর্নর জেনারেল না কি পোস্ট হয় ওই পোস্টে চলে গিয়েছিলেন পন্ডিচেরি। ফলে সেখান থেকে দাঁড়িয়ে এটা শুধু পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সোসাইটির বিষয় নয়, এটা হয়তো ভারতের একটা ট্রেন্ড যেখানে পলিটিক্স কোনোভাবে এই নাগরিক সমাজের আন্দোলনকে গ্রাস করে কিনা বা নাগরিক সমাজের লোকেরা পলিটিক্সের। তুমি এটাও একই নিঃশ্বাসে বলো যে পশ্চিমবঙ্গে তো করেই, তার কারণ হচ্ছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, সেটা আলটিমেটলি সিপিএম হটাও আন্দোলনের উৎখাত আন্দোলনের চেহারা নিল। তুমি রিজওয়ানুরের আন্দোলন, তৃণমূল কংগ্রেস সেটায় নেতৃত্ব দিল। তুমি আরও যদি একটু এগো নন্দীগ্রামের পরে যে বৃহত্তর নাগরিক সমাজ এলো তাদের একাধিক শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে সরাসরি জয়েন করে আজকে নেতা মন্ত্রী হয়েছেন। নিশ্চয়ই, এবং তুমি যদি পরিবর্তন চায়ের প্ল্যাকার্ডটা একবার দেখাতে পারো সেটা দিয়েও তুমি তোমার কথা জাস্টিফাই করতে পারবে। এটা নিয়ে আমি কখনো দ্বিমত করিনি, করবও না, কারণ এটা ভিজিবল। আমার বক্তব্য এখানে ছিল না, তার কারণ বিশ্বনাথ বাবু এগুলো অলরেডি বলে দিয়েছেন, ফলে আমি রিপিট করতে চাইনি। আমার বক্তব্য এখানে যে রাজনীতি আর জননীতির একটা বড় সম্পর্ক রয়েছে। রাজনীতি একটা জননীতি নেবে, সেই জননীতির কনটেক্সটে ক্ষমতাকে তুমি ব্যবহার করবে বা করবে না। কিন্তু জননীতি যখন এরকম হয়েছে যে আমরা চাইছি একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং সেই নিরপেক্ষ তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি, এবং সেই সহযোগিতার কনটেক্সটে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে কলকাতা পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা পুলিশ যে তদন্ত করেছেন সেটার সঙ্গে আজকে সিবিআই এর কোনো ব্যতিরেক হয়নি, এবং সিবিআইও সেই এক কথাই বলেছে। তখন মনে হচ্ছে যে তাহলে ন্যায় বিচার পাওয়ার আরেকটা জায়গা রিমেন করছে, জননীতির কনটেক্সটে নয়। সেটা কোনটা? যে আদালত, আইন, বিচারক। কিন্তু আমরা আবার দেখলাম যে বিচারকের ক্ষেত্রে কখনো কখনো বিচারক, সিটিং বিচারক এমন কিছু রায় দিয়ে গেছেন তারা বিজেপিতে চলে গিয়েছেন, এবং বিজেপিতে আরেকজন বিচারক চলে গেছেন যারা হয়তো কিছু ওই সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, ভাবনার পরিপ্রেক্ষিতে কিছু একটা মন্দিরের কথা ভেবেছিলেন। তিনি একটা মাত্র প্রশ্ন বিতর্কে অংশগ্রহণ করেছেন, 6 বছর তিনি ছিলেন না। আরেকজন ডিজিপি যে রিটায়ার করে এই সোজা একেবারে এবং সেই ডিজিপি আরেকজন আজকেই দেখেছো ডিজিপি তো জননীতির কনটেক্সটে বলছি, আর বিচারক তো আলাদা, তার তো সাংবিধানিকতার জায়গাটা সম্পূর্ণ আলাদা। তুমি আমি বলছি বিচারক যদি সরাসরি রাজনীতিতে যান তুমি তার আগের সমস্ত রায়কে আতশ কাঁচের নিচে দেখবে, আর ডিজিপি সঙ্গে সঙ্গে ডিজিপি সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলে চলে গেলে তার প্রত্যেকটা সিদ্ধান্ত আতশ কাঁচের নিচে দেখবো না। যে বিচারকের ওপরে তো আর কোনো বিচার হওয়ার জায়গা নেই সুপ্রিম কোর্টের কনটেক্সটে, ডিজিপির ওপরে বিচার হওয়ার জায়গা আছে, এটা কিন্তু তোমাকে মানতে হবে। এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও বিচার হওয়ার জায়গা আছে, সেইটাও কিন্তু বিচারকের মাধ্যমেই হয়। আমি শেষ করে দেবো দাদা। তুমি শীতলকুচির কনটেক্সটে ওই যে ছিলেন যিনি আইপিএস ছিলেন, তার পরবর্তীকালে বিজেপিতে যোগদান করা এবং ভোটে হেরে যাওয়া, এই যে কিছুক্ষণ আগে যার কথা দেখাচ্ছিলে যে আইপিএস অফিসার, তিনিও এই আমাদের যে ডিজিপি তার সঙ্গে খুব ভালোভাবে কাজ করতেন, তিনিও বিজেপিতে গিয়েছেন। ফলে এই টেন্ডেন্সিগুলো ভারতের রাজনীতিতে কম বেশি আছে। বিচারকটা একটু অনন্য, মানে অনন্য দল তো, সেই অনন্য দলের ভূমিকা আর কি। কিন্তু এই যে আমাদের এই যে রাজনীতি ও ন্যায়নীতির কথা বলছিলাম এবং জননীতির কথা বলছিলাম, সেখানে আইন আদালতের ওপর যখন ভরসাটা উঠে যায় তখনই বোঝা যায় যে বিচার ব্যবস্থা কোথাও গিয়ে একটা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিনা। এবং সেটাই তো অভয়ের মারা বলার চেষ্টা করছেন যে আমি ক্ষমতা এলে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করব। কেন বলছি এটা? আমি আমার ভাবনা থেকে বলছি, আমার ভাবনা থেকে বলছি। আমি এটা বলছি আমার ভাবনা থেকে, দাদা কথাটা শেষ হলেই বুঝতে পারবে আমি কেন বলছি। তার কারণ বিচার বিভাগ ইতিমধ্যে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত দিয়েছেন, এবং কার মাধ্যমে? সিবিআই এর মাধ্যমে। সিবিআই কে চালায়? প্রধানমন্ত্রীর দপ্তরের একটা বড় ভূমিকা সেখানে থাকে, যতই সে নিরপেক্ষতার কথা বলুক না কেন। তাহলে রাজনীতি জননীতির মাধ্যমে সিবিআই কে পাঠিয়েছে,
সেই সিবিআই আদালতে যে সাংবিধানিকতার রক্ষা করে সেই সংবিধানকে নিয়ে সে বলেছে যে এখানে কলকাতা পুলিশ যা করেছে, তাহলে এখানে ক্ষমতায় না এলে আমি বিচার পাবো না, এই ভাবনাটার পরিপ্রেক্ষিতে আমি সম্পূর্ণ রাজনীতি প্রথম দিন থেকে দেখতে পেতাম যেভাবে ন্যারেটিভ সেট করা হয়েছিল এবং যে কারণে আমাদেরকে বিভিন্নভাবে আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত, যেভাবে আমাদের পরিবার নিয়ে, আমাদের বউ বাচ্চা নিয়ে, আমাদের মা বাবা নিয়ে বিভিন্ন তর্ক ছিল যে লজ্জা করে না তোমরা তৃণমূল করো, এই জাতীয় ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেটার পিছনে যে কত বড় ষড়যন্ত্র ছিল আজকে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এর বাইরে আমাদের একটাই কামনা যে আপনি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ক্ষমতায় এসে প্রমাণ করবেন যে আমরা ভুল ছিলাম। আচ্ছা, আমি একটা জায়গায় খুব বেশি রকম ডিফার করছি, তার কারণ না, তবে ভালো লেগেছে আমার। প্রদীপ্ত বিচার বিভাগকে সমস্ত কিছুর ওপরে স্থাপন করলো। আমি বলছি আরজি কর রায়ের ক্ষেত্রে আমি বিচার বিভাগকে কুর্নিশ করব, আর রায় আমার পছন্দ না হলে আমি সরাসরি বিচারপতির নাম করে, এমনকি প্রতিদিন নিয়ম করে বিচার ব্যবস্থার একাংশ কিভাবে ওর ভাষায় অনন্য দল বিজেপি নিয়ন্ত্রণ করছে সেই অভিযোগ করব। এইটা তো আবার বিচার বিভাগের সম্মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যাই হোক, রাজনীতিতে দেখুন কন্ট্রাডিকশন থাকবে, কোনো অসুবিধে নেই, কিন্তু অনন্য দলের প্রতিনিধি মানে বিজেপির প্রতিনিধি অভ্র আমার পরের বক্তা। তার আগে আমি দ্রুত, যেহেতু এই গোটা তালিকাটাই না নাটশেল সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু একটু ছুঁয়ে গেল, আমিও একটু ছুঁয়ে যাই তথ্যের দৃষ্টিভঙ্গি থেকে। আজকে ওই দ্বিতীয় দফার যে বিজেপির তালিকা, কাদের কাদের নাম আছে সেখানে দেখুন। রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরকে বিধানসভা ভোটে এবারও প্রার্থী করেছে ঘাসফুল শিবির। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও দেখা গেল প্রাক্তন আইপিএস অফিসারের উপস্থিতি। প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে জগদ্দলে প্রার্থী করল বিজেপি, যিনি রাজীব কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত পুলিশ মহলে। রাজীব কুমার আপনার অত্যন্ত ভালো বন্ধু, রাজ্যের প্রাক্তন ডিজিপি। রাজীব কুমার কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় মনোনীত হয়েছেন, আর আপনি বিজেপির টিকিটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন জগদ্দলে। প্রিয় বন্ধু রাগ করবে না? আমরা তো সবসময় বন্ধু আছি। ও ফ্রেন্ডশিপ একটা আলাদা জিনিস আছে, এটা তো পাবলিক সার্ভিস, মানুষের সেবা করার একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছেন। উনি ওই প্ল্যাটফর্মটা চুজ করেছেন, আমি এই প্ল্যাটফর্মটা চুজ করেছি। কমিশনার পদে তাঁকে বসিয়েছিল নির্বাচন কমিশন। 19-এর লোকসভা ভোটের পর রাজেশ কুমারকে ফের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি করা হয়। এহেন রাজেশ কুমারকেই এবার প্রার্থী করল বিজেপি। আমি ধন্যবাদ করি ভারতীয় জনতা পার্টি, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। আমার মানসিক প্রস্তুতি ছিল কি আমি পলিটিক্যাল প্ল্যাটফর্মে, পাবলিক ফর্মে যাব। নোয়াপাড়ায় লক্ষ্যভেদ করতে বিজেপির বাজি প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর লড়াই হবে তৃণমূলের তরুণ প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। প্রিয়াঙ্কুকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান আছে। দলের তরুণ মুখ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে রাজারহাট গোপালপুরে প্রার্থী করল বিজেপি। তাঁর লড়াই তৃণমূলের অদিতি মুন্সির সঙ্গে। এগরা থেকে লড়বেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এই তৃণমূল কংগ্রেসের এই যে অপশাসন 15 বছরের সরকার, এই সরকারের বাংলার মানুষ নিষ্কৃতি পেতে চেয়েছে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কেও বিধানসভার যুদ্ধের ময়দানে নামালো বিজেপি। সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লড়াই হবে তৃণমূলের লাভলি মৈত্রর। পাপিয়া অধিকারীকে টালিগঞ্জ থেকে প্রার্থী করল বিজেপি। তার সঙ্গে লড়াই হবে মন্ত্রী অরূপ বিশ্বাসের। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষগুলো যখন ছোট ছোট বাচ্চাগুলোকে ডেইলি 100 টাকা 120 টাকা পাবে বলে এই বোমা ফ্যাক্টরিতে কাজ করাতে বাধ্য হচ্ছে, স্কুলে না পাঠিয়ে। এই দিনটা আর আমরা কতদিন? বিধাননগরে বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক শরৎ দত্ত মুখোপাধ্যায়কে। তাঁকে লড়তে হবে মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। রাজ্য বিজেপি সহসভাপতি তাপস রায়কে বিজেপি টিকিট দিয়েছে মানিকতলা থেকে। প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের সঙ্গে তাঁর লড়াই। গত 24-এর নির্বাচনে যে ঘটনা আমার কলকাতা উত্তরে এবং মানিকতলাতে যেগুলো ঘটেছিল, সেগুলো না ঘটলেই ভালো। আশা করব যে এবারে নির্বাচনে সেই ধরনের অসভ্যতা, অভব্যতা কিছু ঘটবে না। বারাকপুর আসনে কৌস্তব বাগচিকে প্রার্থী করল বিজেপি। তাঁর লড়াই তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে। আরও তৃতীয় তালিকা বেরোবে, চতুর্থ তালিকা বেরোবে। বাংলার মানুষ খুব বুদ্ধিমান মানুষ, সেই কারণেই এদেরকে কাউকে শূন্যতে পর্যবসিত করেছে, এর মধ্যেই কাউকে শূন্যতে নিয়ে যাবে। এবার বাংলার ক্ষমতায় ওই তৃণমূল কংগ্রেসকেই বিপুল জয়লাভ করে নিয়ে আসবে। প্রার্থী হেভিওয়েট, যুদ্ধ জমজমাট। বাজিমাত করবে কে, জানা যাবে 4 মে। এবিপি আনন্দ। দেখুন, বিজেপির বিরুদ্ধে অভিযোগটা পরিষ্কার
যে আন্দোলনটা সম্পূর্ণভাবে নাগরিক সমাজের ছিল সেটা বিজেপি হাইজ্যাক করে ভোটে ফায়দা লুটতে চাইছে। কিন্তু সেক্ষেত্রে এটাও প্রশ্ন উঠবে, আদৌ কি এই মুহূর্তে নাগরিক সমাজে এই আন্দোলনের কোনো অস্তিত্ব ছিল? এই অসহায় মা বাবার পাশে সত্যি বলুন তো আজকের দিনে কতজন দাঁড়িয়েছিলেন? সত্যিই তো ভিড় ক্রমশ পাতলা হয়েছে। কিন্তু পরের বক্তা অভ্র বলেই এর পাশাপাশি এটাও মনে করিয়ে দেব যে এই আন্দোলন যখন তুঙ্গবিন্দুতে, তখন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি থেকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে গো ব্যাক ধ্বনি উঠেছে। যারা তখন আন্দোলনে, তারা আরজিকর আন্দোলনের ত্রিসীমানাতেও বিজেপি নেতানেত্রীদের ঢুকতে দিতে চাননি। ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারীর চেষ্টাতে ক্রমশ বরফ গলে এবং 9ই আগস্ট নবান্ন অভিযান হয়। কিন্তু তারপরেও এই ভোটে দাঁড়ানো নিয়ে অভয়ার বাবার মন্তব্য বিজেপিকে কঠোর সমালোচনা করা হয়, এই স্টুডিওতেই আমি দেখেছিলাম। এবং গত 27শে জানুয়ারি অভয়ার বাবা ঠিক কী ভাষায় বিজেপির সমালোচনা করেছিলেন আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। ওনার প্রস্তাবে আমরা স্বীকৃতি দেইনি বলে এত এখন অতটা শুভেন্দু অধিকারীর একটা প্রস্তাব, না সেটা প্রকাশ্যে বলবো না, প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব আমরা অস্বীকার করেছি। সেই জন্যই হয়তো উনি আর আমাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করতে। আজকে বিজেপির কেউই, আজকে আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে 1 ঘন্টা বসে থেকে, আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া, 1 ঘন্টা বসে থেকে আমরা চলে এসেছি। কোনো রাজনৈতিক দলের আমাদের প্রয়োজন নেই, রাজনীতির আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেদের ক্ষমতা দিয়ে, নিজেদের লড়াই করে আমরা বিচার ছিনিয়ে আনবো। অভ্র নিশ্চয়ই শুনলো, নিজেই বলেছিলেন অভয়ার বাবা যে বিজেপি পার্টি অফিসে গিয়ে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে, কোনো রাজনৈতিক দলকে আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই জায়গা থেকে 2.5 মাসের মধ্যে বরফটা গলালে কি করে অভ্র? দেখুন, তৃণমূলের একটা মহান থিওরি ক্লাস করলাম এক্ষুনি। থিওরি ক্লাস করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কয়েকটা জিনিস সাধারণ মানুষ, আপনারা যারা দর্শক, আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এক হচ্ছে ভুলে যেতে হবে, আর দ্বিতীয় হচ্ছে হারিয়ে যেতে হবে। আমাদের ভুলে যেতে হবে যে পার্ক স্ট্রিট রেপকাণ্ডর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুরো ব্যাপারটাই সাজানো। আরেকজন সম্মানীয় এমপি বলেছিলেন খদ্দের সঙ্গে যারা কাস্টমার তাদের মধ্যে একটা কিছু বাকবিতণ্ডা হয়েছে, তার ফলে হয়েছে দরাদরি, বার্গেন শব্দটা ব্যবহার করেছিলেন। আমাদের ভুলে যেতে হবে যে হাসখালিতে একটা বাচ্চা মেয়েকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, বোধহয় মেয়েটার অ্যাফেয়ার ছিল। আমাদের ভুলে যেতে হবে যে কামদুনি কাণ্ডের কত বছর পর 14 বার সরকারি কৌশলী বদলে তারপর আলটিমেটলি যারা ফাঁসির সাজা পাচ্ছিল তারা এখন হয়তো বসে বসে এবিপি আনন্দ দেখছে, এই ডিবেটটা দেখছে। এটা ভুলে যেতে হবে আমাদের। ভুলে যেতে হবে, ভুলে যাওনি তো? না, ভুলে যাইনি, আমি বলছি তো তালিকায় আছে, যেহেতু আমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আমি তো পশ্চিমবঙ্গের কথাটা আগে মনে করবো সুমনদা। আর সঙ্গে কি ভুলে যেতে হবে, কোরিয়াও ভুলে যেতে হবে। কোরিয়ায় কি ঘটেছিল, গণধর্ষণ, যে গাড়িতে গণধর্ষণ ঘটেছিল 7 বছর পরে বোঝা গেল ওই গাড়িটাই তো পুলিশ উদ্ধার করতে পারেনি, গাড়িটা নাকি হাওয়া হয়ে গেছে। এগুলো সব ভুলে যেতে হবে। ভুলে যদি যান তাহলে আপনি ভালো নাগরিক, আপনি ভালো সিভিল সোসাইটির অঙ্গ। আর আপনি যদি মনে রেখে দেন তাহলে কিন্তু আপনি ক্ষমতালোভী, তাহলে কিন্তু আপনার অন্য অভিসন্ধি রয়েছে। আর হারিয়ে যেতে হবে, আপনি তো সাধারণ মানুষ, আপনার বিরুদ্ধে যদি কোনো রকমের ঘটনা ঘটে, আপনি যদি ভিকটিম হন, আপনি কিছুদিন পর হারিয়ে যাবেন, আপনাকে মানুষ আর মনে রাখবে না। ক্ষমতার থেকেও দূরে আপনি আছেন, দূরেই থাকবেন, আপনাকে কেউ পুজবে না। এটা হচ্ছে আপনার কোট অ্যান্ড কোট অকাদ। কারণ সিভিল সোসাইটি আর পলিটিক্যাল সোসাইটি তো আলাদা। ক্ষমতার অলিন্দে, ক্ষমতার একদম প্রাঙ্গণে থাকবে হচ্ছে তৃণমূল কংগ্রেস করা বাটপাররা। তারা ক্ষমতায় থাকবে, তারা রেপ হবে, জায়গায় জায়গায় বাটপারি হবে, চুরি হবে, চিটিংবাজি হবে, চাকরি চুরি হবে, আরও 2 নম্বরই হবে, কিন্তু ক্ষমতায় তারা থেকে যাবে। আপনি ভিকটিম, আপনি হারিয়ে যাবেন, আপনি ভুলে যাবেন। আপনি এটা মনে করবেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত একজন মমতাময়ী মা যিনি হাফ রেপ আর ফুল রেপের বিভাজন করে দেখিয়েছেন। কত উইমেন স্টাডিজের অধ্যাপক আছে, এখানে প্যানেলেও 2জন অধ্যাপক আছে। এইরকম বিভাজন কারা করে দেখায়, কোন লেভেলের লোকজন করে দেখায়, নিশ্চয়ই পরবর্তীকালে তারা বলবেন। আমি বলছি রাজ্য নীতি বানালো, এত সুন্দর সুন্দর নীতি বানালো, রাজ্য নীতি বানালো কি যে রেপ হলে পয়সা নাও, বাড়ি যাও। তোমাকে বলা হচ্ছে তোমার যদি রেপ হয় বা পরিবারের কারোর যদি রেপ হয়, এত টাকা কম্পেনসেশন দিলাম, মুখ চুপটি করে এবার বসে থাকো, বেশি ডায়লগ দিও না ভাই। আমাদের ভুলে যেতে হবে যে সারা দেশের রেপের কনভিকশন রেট খুব বেশি নয়,
26.5%, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাকে এটা ভুলে যেতে হবে আমার রাজ্যে পশ্চিমবাংলাতে রেপের কনভিকশন রেট হচ্ছে 2.5%, মানে 100টা রেপের কেস আসলে 2.5টা কেসের কনভিকশন হয়। আমায় ভুলে যেতে হবে যে আমার রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনভিকশন রেট হচ্ছে 8%, মানে 100টা কেসের মধ্যে 8টা কেসে এরা কনভিকশন আনতে পারে, আর পেন্ডেন্সি রেট হচ্ছে 97%। আমায় ভুলে যেতে হবে যে যারা দোষী তারা আসলে নির্লজ্জ, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। আমার ভুলে যেতে হবে যে আমরা কোনো দোষ করিনি। আমাদের মনে রাখতে হবে যে তৃণমূল মহান, তৃণমূল যেটা বলছে, তৃণমূল যেটা করছে। কিন্তু আমায় তো এবার ভুলে যেতে হবে যে অভ্র বিজেপি দল করে, তার কারণ যে তোমার দল যে যে রাজ্যে ক্ষমতায়, সেই রাজ্যের ক্ষমতার এক একটা মানে অপরাধের যদি আমি তালিকা করি, সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে অধিকাংশ রাজ্য পাল্লা দেবে, বেশিরভাগ রাজ্য ছাড়িয়ে যাবে। সুমনদা, আমি বলছি সেই হ্যাঁ রাজনৈতিক সমাজে বলো তুমি, তাহলে সেটা ভুলে যেতে হবে। সমাজবিজ্ঞানের থিওরি ক্লাস তুমি বিলকিস বানুর কথা বললে না। আমি বলছি দোষীদের কারা ছেড়েছিল? কোথাও একটা অন্যায় হলো, কোনো খারাপ ঘটনা হলো, তারপরে ওখানকার প্রশাসন কি করছে? আমাদের এখানে প্রশাসন কিছু পুলিশের ঢুকিয়েছিল। সুমনদা, পুলিশের রোল নিয়ে কথা হলো, আমরা কি সুপ্রিম কোর্টে জাস্টিস পার্দিওয়ালার কথাটা ভুলে যাব? উনি কি বলেছিলেন 30 বছরের কেরিয়ারে এরকম কোনো কেস দেখেননি যেখানে এভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আমরা কি ভুলে যাব যে কলকাতা পুলিশের একটা থানার ওসি সে অ্যারেস্ট হয়ে কতদিন জেলের ঘানি টানলো? এটা ভুলে যাব? তার মানে কোনোটাই বলার নয় অব্র, কিন্তু এটা কি তুমি বা আমি কেউ ভুলে যাব যে তারপর সিবিআই যখন তার তদন্ত রিপোর্টটা দিল সেটা কলকাতা পুলিশের সঙ্গে হুবহু মিলে গেল? আমি তো বলবো যে সুপ্রিম কোর্টে তাহলে মাননীয় বিচারপতিরা কোন রিপোর্ট দেখেছিলেন? তার মানে হয় মানে তাদের কথার সঙ্গে বাস্তব সিবিআই তদন্তের কোনো মিল নেই, আর নয়তো সিবিআই সত্যের কাছাকাছি পৌঁছতে পারেনি। তাহলে আমাকে এটাও মনে রাখতে হবে যে 4 থেকে 5 দিন বাদে যে আমাদের সিবিআই এর কাছে হস্তান্তরিত হলো এবং হাইকোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের ইন্টারভেনশনে যে হস্তান্তরিত হলো, সেই 4-5 দিনে কিন্তু মানে বিপুল পরিমাণে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল কলকাতা পুলিশ দ্বারা। সম্ভাবনা হতেই পারে, কিন্তু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই কতজনকে এবং কাকে কাকে কবে গ্রেফতার করেছে? 0। প্রদীপ দাদা, কিছুদিন আগে ওড়িশায় মনে আছে একটা মহিলাকে রাস্তায় পাওয়া গেছিল, অটো ড্রাইভার করে ফেলে দিয়ে গেছিল। কার সরকার ছিল দাদা? কোথায় সরকার ছিল? ওড়িশায় ওটা হয়েছে বলে পশ্চিমবঙ্গে হতেই পারে না। আমি কি বলছি শেষ করতে দিতে হবে দাদা। আজকে যে স্ট্যাটিস্টিক্যাল ডেটার কথা বললো, ও বোধহয় কিছুটা এনসিআরবি ডেটা মুখস্থ করে আসতে পারে। আমি বলছি এনসিআরবি হলে তোমার কাজটা সহজ হয়ে যেত, কারণ পশ্চিমবঙ্গ সরকার ডেটা দেয় না। ওইটাই তো হচ্ছে। আমি সেইখানে তো অন্য রাজ্য ডেটা দেয়, তাহলে সেইখানে কে কে এগিয়ে আছে বলো তো? পশ্চিমবঙ্গের ক্রেডিট হচ্ছে পশ্চিমবঙ্গ ডেটা দেয় না। পশ্চিমবঙ্গের ক্রেডিট হচ্ছে পশ্চিমবঙ্গ ডেটা দেয় না। ভাই মধ্যিখানে রেপ হবে, আমি ডেটা দেব না। আমার এখানে রেপ হয়, নিবাস হয়ে গেল, মিটে গেল। আচ্ছা, এই ধরনের কাজ করো না যেটা তোমার আচরণটাকে তোমার আচরণে প্রমাণ করে নেবে। খুব পরিষ্কার ভাবে জানাচ্ছি যে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেটা সবসময় মহিলাদের ক্ষমতায়নের জন্য। মুর্শিদাবাদ থেকে শুরু করে যে কটা লাস্টের 6টা উনি 6 মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার পুলিশ এটা কি হচ্ছে অব্র? আমি জিজ্ঞেস করছি তোমাকে, অনেক সময় দেখবেন বাসের পেছনে, লরির পেছনে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়। আমি ভাবছি সেরকম প্ল্যাকার্ড রাখবো, কিন্তু জোকস অ্যাপার্ট, আমি পরবর্তী বক্তার কাছে যাব। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে অভয়ার বাবা মায়ের অভিযোগ খুব পরিষ্কার। অভয়ার বাবা বলছেন কোট আনকোট, আমরা ঠিক কি অবস্থায় আছি, কেমন আছি, বিচার পাওয়ার আন্দোলনটা কি অবস্থায় আছে কেউ জানে না, কেউ খোঁজ রাখে না। যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কেউ এসব জানে না। এরপর তিনি যা বলছেন সেটা আরও মারাত্মক। তিনি বলছেন আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রথম দিন থেকেই তাদের উদ্দেশ্য ছিল খারাপ। আমার মেয়ের মৃত্যুটাকে তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। আমি একবার দেখে নিই অভয়ার বাবা আজকে দাঁড়িয়ে কি বলছেন। আমরা যে কোন পজিশনে আছি, কি ব্যাপারে কতদূর এগিয়েছি না পিছিয়েছি, কেমনভাবে আছি, এই ব্যাপারটা কেউ জানে না। যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কেউ জানে না। তারা প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল খারাপ। এই আমার মেয়ের মৃত্যুটাকে তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। আমার পরের বক্তা ডক্টর তমনাশ চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনি আন্দোলনে শুরু থেকে ছিলেন তা নয়, আজকে যে অভিযোগ অভয়ার বাবা মা করছেন আপনি শুনলেন, আপনি মানবেন যে সেটা মারাত্মক। তারা বলছেন প্রথম থেকেই আপনাদের উদ্দেশ্য খারাপ ছিল এবং অভয়ার মৃত্যুটাকে
যারা আন্দোলন করেছে তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছেন। কি বলবেন? প্রথমেই এটা বলি, অভয়ার মা বাবা যা হারিয়েছেন তা অপূরণীয়। তাদের কষ্টের কোনো সীমা নেই এবং তাদের কষ্টের সমব্যথী এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ এবং দেশ ছাড়িয়ে সারা পৃথিবীর সহানুভূতিশীল সব মানুষের যন্ত্রণা তারা বোধ করেছেন। ওনারা বায়োলজিক্যাল পেরেন্টস, কিন্তু আমরা যারা লড়াই আন্দোলনে ছিলাম আমরাও মনে করেছি যে অভয়া আমার বাড়ির মেয়ে। আরজিকর মেডিকেল কলেজের কর্মরতা চিকিৎসক আমার ছাত্রী, আমার মেয়ে, এ কথা আমরা সবাই ভেবেছি। এই রাজ্যের মানুষ যখন রাস্তায় নেমে তীব্র গণ আন্দোলন করছেন, কোনো দল নেই, কোনো রাজনীতি নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, তখন অনেক রকমভাবে চেষ্টা হয়েছিল এই আন্দোলনটিকে একটি রাজনৈতিক দাগিয়ে দেওয়ার, কারণ তাতে সহজ হয়। কোনো গণ আন্দোলনকে, মানুষের আন্দোলনকে, সামাজিক আন্দোলনকে রাজনৈতিক দলের আন্দোলনে যদি দাগিয়ে দেওয়া যায়, রাজনৈতিক দলের রঙে যদি রাঙিয়ে দেওয়া যায়, তাহলে আক্রমণ করাটা সহজ হয়। কিন্তু দেখা গেল আজকে হয়তো সেই আন্দোলনের, জানি না অভয়ার মা যদি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হয়তো সেই বৃত্তটা সম্পূর্ণ হবে যেটা রাজনৈতিক দলরা চাইছিলেন। সামাজিক আন্দোলনকে রাজনৈতিক দলের হাতে আনার চেষ্টা একটা এখানে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে তামান্নার মাকে যখন নির্বাচনে প্রার্থী করা হয় তখন তো একই যুক্তি প্রযোজ্য হয়। একই যুক্তি থাকে, যেখানে অভয়ার মা বা তামান্নার মা নিশ্চয়ই নির্বাচনে তো তারা লড়তেই পারেন, কিন্তু এখানে নির্বাচনে লড়ার যে তারা যে দলের হয়ে লড়বেন সেই দলের দায়িত্বটা থাকে এটা পরিষ্কারভাবে বলার যে এই যদি আমরা অভয়ার হত্যার কাণ্ড দেখি, কলকাতা পুলিশ প্রথম 4 দিন এবং তারপরে আমাদের সিবিআইয়ের হাতে তদন্ত হওয়ার গেছিল। এই সিবিআই তার তদন্তে কোথাও তার গাফিলতিতে কলকাতা পুলিশের টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিলেন, আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু কোথাও চার্জশিট দিয়ে তাদের কোনো দোষ প্রমাণ করতে পারেননি। একজন সঞ্জয় রায় বাদ দিয়ে কারোর কোনো সেই সম্বন্ধে ধারণা কি বদলে যাচ্ছে? অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে এই সিবিআইয়ের ভূমিকা তো একটা বড় প্রশ্নচিহ্নের সামনে। আমরা যদি দেখি এই রাজ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এসছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, প্রধানমন্ত্রী এসছেন, তাদের কাছে বারে বারে আবেদন করেছেন, তাদের সম্বন্ধে কি ধারণা বদলে গেল? আমরা যদি দেখি যে এই সময়ে যে যতগুলি আন্দোলনে আমরা কখনো বলবো না যে আমরা কিভাবে এই পরিবারের সাথে ছিলাম, আমরা কি করেছি, সে কথা আমরা বলবো না, কারণ আমাদের বিবেকের থেকে, আমাদের মানবিক চাহিদা থেকে সে কাজ করেছি, ভবিষ্যতেও আমরা করব। এই আন্দোলন অভয়ার নৃশংস হত্যার, আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতিকে রাখার জন্য দুর্বৃত্ত তাদের গড়ে ওঠার হত্যা, এই অভয়ার হত্যার ন্যায় বিচার আগামী দিনে এই রাজ্যে আরও একটি অভয়া না হওয়ার আন্দোলন, তার এই আন্দোলন আমাদের চলবে, আমরা থাকবো। কোথাও কি আপনার মনে হচ্ছে যে সেদিন যারা আন্দোলন করেছিলেন আর এই পরিবারটার মধ্যে একটা গ্যাপ, একটা ফাঁক তৈরি হয়েছে? নয়তো আপনি মানে রাজনীতিতে আসার কথা বলছেন, একটা রাজনৈতিক দল, আমি ধরে নিচ্ছি যে প্রথমে আমি তো দেখালামই তাদের রাজনীতি সম্পর্কে ধারণা অন্যরকম ছিল, কিন্তু ওই ফাঁকটা না হলে সত্যি সত্যি যদি তাদের পাশে যথেষ্ট লোক, যথেষ্ট সমর্থন, সেদিনের আন্দোলনকারীরা সবাই সেইভাবে থাকতেন, তাহলে কি আপনার কথাই রাজনৈতিক দল ঢোকার তারা মানে তা সম্ভব হতো? নিশ্চিতভাবেই এই আন্দোলনে অনেক ভাটা পড়েছে। আমরা গত 9 ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে অভয়ার বাড়ি থেকেই সোদপুর মিছিল করলাম, মশাল মিছিল করলাম, অভয়ার মাই সেই মশালের আগুন জ্বালালেন। আমরা গত 9ই মার্চ কলকাতা থেকে একদল গেলাম দিল্লি, যন্তর মন্তরে আমরা প্রতিবাদ করলাম। 8 তারিখ, 9 তারিখ সুপ্রিম কোর্টে আমরা আমাদের মেমোরেন্ডাম দিলাম, সিবিআই অফিস অভিযান করলাম। নিশ্চিতভাবেই অনেক মানুষ কমেছেন, কোথাও তো একটা যোগাযোগের অভাব নিশ্চয়ই হয়েছে, যেখানে ওনারা মনে করছেন যে কোনো রাজনৈতিক দলের সাথে, বা যে কথাটা বলেছেন যে ক্ষমতা পেলে হয়তো ন্যায় বিচার পাবেন, ন্যায় বিচার পাবার সম্পূর্ণ অধিকার তাদের আছে, কিন্তু ক্ষমতা ছাড়া ন্যায় বিচার পাবে না এটা তো হতে পারে না। একদম আমাদের লড়াই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাকে ধন্যবাদ। আমি দ্রুত একবার ববি হাকিম, তিনি এই অভয়ার মার যে সিদ্ধান্ত যে তিনি ভোটে দাঁড়াবেন তাই নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখে নেব। প্রথম দিক দিয়ে আমি বলেছি দাদা পলিটিক্যালাইজড হয়ে, অত্যন্ত দুঃখের, মেয়েটা দুর্ভাগ্যজনক, মেয়েটা অত্যন্ত কষ্ট পেয়েছে।
পুলিশ প্রথম দিন যা বলেছিল প্রশাসন সেটাই হয়েছে, তারপরে রাজনীতি হচ্ছে। এখন বিজেপি আর তৃণমূলের, বিজেপি আর কি বলে ওটাকে, সিপিএম, বিজেপি আর সিপিএমের টানাটানি হচ্ছে। দেখুন, এই যে এত কথা, এত বিতর্কের মধ্যে অভয়ার মায়ের একটা বক্তব্য নিয়ে সত্যি বোধহয় আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার, এবং হয়তো এই কথাগুলো অভয়ার মায়ের ক্ষেত্রে সত্যি হলেও হতে পারে। আমি কোন কথাটা বলছি জানেন? অভয়ার মা বলছেন কোট আনকোট, ক্ষমতার সঙ্গে না থাকলে বা ক্ষমতা হাতে না পেলে বিচার পাওয়া যায় না। দেখুন, সত্যি বলতে আমাদের সমাজে এটা কিন্তু রূঢ় বাস্তব। যত বড় আন্দোলনই হোক, আলটিমেটলি যত সময় যায় চারপাশটা ক্রমশ খালি হয়ে যায়। ডক্টর চৌধুরীকে ধন্যবাদ যে এই বাস্তবতাটা উনি একেবারে অন ক্যামেরা নির্দ্বিধায় মানলেন। অভয়ার মায়ের পাশে হয়তো কদিন পর সত্যিই বেশি মানুষ থাকতেন না, হয়তো অভয়া বাবা মায়ের পাশে সত্যি এখনই দাঁড়ানোর লোক পাওয়া যাচ্ছিল না, এবং সেই কারণেই হয়তো তারা এই রাজনীতিতে সরাসরি যোগদানের সিদ্ধান্তটা নিয়েছেন। তবে আবার বলছি, বিচার পেতে গেলে যদি রাজনৈতিক ক্ষমতার সঙ্গে থাকতে হয় বা রাজনীতিতে বাধ্য হয়ে নামতে হয়, বলতেই হবে সেটা অত্যন্ত দুঃখের, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যের। কারণ তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সাধারণ মানুষ সাধারণভাবে বিচার পায় না। আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্র কি মানবেন? একেবারেই গণতন্ত্রের পক্ষে অসম্ভব একটা দুর্ভাগ্যের আলোচনা এই আজকের দিনে ঘটছে, যেখানে এই ধরনের একটা ঘটনার পর তার মা বা বাবাকে নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে লড়াই করতে হয় বিচার পাওয়ার জন্য। সুমনবাবু, আমাদের তো মানে সাধারণভাবে একটা মধ্যবিত্ত মানুষ কি চান? একটা সাধারণ জীবন আর কি, যতক্ষণ না ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি। আমরা সত্যিকারের কি চাই? আপনি যে কবিতা দিয়ে শুরু করলেন, ছড়ানো ঘুঁটি, সুভাষ মুখোপাধ্যায়ের, কি চাই আমরা? সবুজ ঘাসে কনুইতে ভর দিয়ে দেখছে আমায় হলদে পাখির পালক, গাছের পাতা ঘোমটা তুলে তাকায়। আমরা তো এগুলোই চাই। আর ঠিক সেই জায়গায় ওই আপনার ডান দিকের যে সিট দুটোতে না মাঝে মাঝে গিয়ে যখন বসি, তখন তো মনে পড়ে আপনার অনুষ্ঠানে তো শুধু এখানে আসা নয়, আপনার অনুষ্ঠান দেখা, এবং প্রতিদিনকার যারা দেখেন আমাদের মতো মানুষ, ওই আসন দুটোয় বসার সময় তার চেয়ে এদিকের আসন দিলে অস্বস্তিটা একটু কম হয় সুমনবাবু। কারণ ওই আসন দুটোতে অভয়ার মা বাবা বসেছেন। উঠে আসার সময় হঠাৎ শিকড়ে পা বেঁধে ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি। সুমনবাবু, এই যে যখন জীবনে এই ঘটনাগুলো ঘটে, ওই ঘুঁটিগুলো ছড়িয়ে পড়ে, প্রথম কয়েকদিন কুড়িয়ে তোলার, সাজিয়ে দেওয়ার অনেক মানুষ পাওয়া যায় সুমনবাবু। তারপর প্রত্যেকটা দিন যখন যায়, তখন প্রদীপ্ত প্রশ্ন করলেন, ক্ষমতা এসে প্রমাণ করুন। বারবার করে আলোচনার সময় প্রচুর উদাহরণ টেনে আনলেন। কেউ তমনুষবাবু তো বলেই ফেললেন যে উনি নির্বাচনে দাঁড়ালে বৃত্তটা সম্পূর্ণ হবে। ও বৃত্ত কোনো দিন সম্পূর্ণ হবে না, এই বৃত্ত বারবার ছিঁড়ে যাবে। এ দিয়ে এত অসরল রৈখিক রাজনীতি সুমনবাবু। মূল যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা হচ্ছে, একটা বড় রাজনৈতিক প্রশ্ন আসবে, সেটা হচ্ছে অভয়ার মা এবং তামান্নার মায়ের তুলনামূলক আলোচনা। অত্যন্ত নিষ্ঠুর আলোচনা, মানে আমাকে সকলে ক্ষমা করবেন, কিন্তু অভয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল সেখানে সরাসরি কোনো রাজনৈতিক দল কিন্তু যুক্ত ছিল না। বিষয়টি সামাজিক আন্দোলন থেকে রাজনীতির দিকে আসে। তামান্নার মায়ের ক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমে যা দেখেছি, ভোটের ফলাফল বেরোনোর আগেই তৃণমূলের সমর্থকরা বোমা ছোড়েন এবং সিপিএম সমর্থকের কন্যা মারা যান, কার্যত বিজয় মিছিল থেকে। সুতরাং বিষয় দুটির মধ্যে একটু পার্থক্য আছে। এবার এই রাজনীতির দুটি পয়েন্টে আমি শেষ করার চেষ্টা করব। একটা হচ্ছে নাগরিক আন্দোলনের সঙ্গে রাজনীতির সম্পর্ক কি হবে। হ্যাঁ, সম্পর্কিত তো বটেই। এবার দ্বিতীয় হচ্ছে একে অপরের দ্বারা কতটা প্রভাবিত হবে। অভয়ার মা রাজনীতিতে সরাসরি এলেন বা আসবেন, আমারও তো খুব শখ ছিল যে আমি ভবানীপুরে প্রার্থী হব আর কি, কিন্তু হলো না কেন? আমার জন্য 10টা লোক সইও করবে না। কিন্তু অভয়ার মা যদি প্রার্থী হতে চান, এর মধ্যে তো গণতান্ত্রিকভাবে কোনো রকম অসুবিধে নেই। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি প্রার্থী হয়ে সাধারণভাবে তৃণমূলের বিরুদ্ধেই কথা বলতে পারতেন, কারণ আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেইখানে কথা সিপিএমের বিরুদ্ধে এলো কেন? এই রাজনীতির প্রশ্নগুলো আসবে। এবং সেইখানে সেলিমবাবু যেটা বললেন যে তারা যখন আন্দোলনে নেমেছিলেন তখন কোন দল, সেটা দেখেননি, দেখবেনই না তো, একেবারেই দেখবেন না। আজকে যদি কলতান ওই কেন্দ্রে কোনোভাবে নির্বাচনে জিতে যায় অভয়ার মায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে কি অভয়ার বিরুদ্ধে আন্দোলন সে বন্ধ করবে? আমার মনে হয় করবে না, কারণ এই আন্দোলন নিয়েই গোলমাল হয়তো হয়েছে। কি ফোন এসেছে যায়নি আমার তো জানার কথা না, কিন্তু তাকে তার কন্যার জন্মের সময় তো জেলে থাকতে হয়েছে।
ফলে সেই আন্দোলনে তিনি যখন সাথী ছিলেন, আজকের দিনে সেই আন্দোলনে কি তিনি জিতলেন বা হারলেন তার সঙ্গে, অর্থাৎ সেলিমবাবু যে যুক্তিটা দিচ্ছেন বা শতরূপ যে উত্তরগুলো দিচ্ছেন, রাজনীতিতে তো প্রশ্নের উত্তর দিতেই হবে তিনি যদি বিজেপির হয়ে দাঁড়ান, কিন্তু তারা যা করেছেন যে কোনো সাধারণ মানুষ করবে, অত্যন্ত স্বাভাবিক কাজ করেছেন। দ্বিতীয় হচ্ছে, নাগরিক আন্দোলনের জমি যদি প্রস্তুত থাকে, ভোটের আগে, রিটার্নটা তো ভোট, ক্ষমতায় আসা, এবার সেইখানে রাজনৈতিক দল তো রামকৃষ্ণ মিশন নয়, ফলে যদি একটা ক্ষেত্র পুরোপুরি প্রস্তুতই থাকে তাহলে সেটাই যদি তারা একটা দলের হয়ে দাঁড়ান, যেটা রিজওয়ানির ক্ষেত্রেও হয়েছিল, এবং তাতে রাজনীতিতে তো অনেক সময় দেখা গেছে রিটার্ন পাওয়া গেছে, কিন্তু দিনের শেষে আবার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে প্রতিটি ব্যক্তি মানুষ কখন কিভাবে হোঁচট খেতে পারেন এটা কিন্তু আমরা সত্যিই জানি না। এবং এই যে রাজনীতি কিন্তু বারবার করে সেই প্রশ্ন আসছে যে ক্ষমতায় এসে প্রমাণ করুন, তাহলে আমাদের দেশের গণতন্ত্রটা কোথায় থাকলো সুমনবাবু? ঠিক, হ্যাঁ, সেটা হলো যে দেখুন, ব্যতিক্রমী উদাহরণ কয়েকটা ছিল, যেমন তপন দত্তর মৃত্যুর পরে পরিবেশবিদ ছিলেন বালিতে, তারপরে তার স্ত্রী কিন্তু প্রতিমা দত্ত লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি প্রার্থী হয়েছিলেন, রাজনৈতিক আঙ্গিনায় ঢুকেছিলেন, কিন্তু নির্দল প্রার্থী হয়েছিলেন, বাম কংগ্রেসের সমর্থিত নির্দল প্রার্থী ডোমরির থেকে পরাজিত হয়েছিলেন। কিন্তু যে প্রশ্নটা আপনি জাস্ট রাখছিলেন যে তাহলে শেষ পর্যন্ত কি ভবিতব্য রাজনীতির মধ্য দিয়ে কি আমাদের ন্যায় বিচার পেতে হবে? ন্যায় বিচার কিন্তু রাজনীতিও দিতে পারেনি। রিজওয়ানুর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফয়দা লুটেছে, রিজওয়ানুর মৃত্যুতে যারা দায়ী ছিল সেই অফিসাররা কিন্তু আজকে বড় বড় প্রমোশন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলে, একেবারে জ্ঞানবন্ত সিং থেকে শুরু করে একের পর এক। আপনার মনে থাকতে পারে যে সমস্ত পুলিশ আধিকারিকরা ওই নন্দীগ্রামের আন্দোলনের সাথে সরাসরি অভিযুক্ত ছিলেন ওই গণ আন্দোলনে, তাদেরকে পরবর্তী সময় প্রমোশন দেওয়া হয়েছিল। আপনার মনে থাকতে পারে যে তাপসী মল্লিকের মৃত্যু এবং তার পরবর্তী সময় কিন্তু তার বাবা বা মা কিন্তু ন্যায় বিচার পায়নি, তারা সরাসরি অভিযোগ করেছে। আমি একটার পর একটা উদাহরণ আপনাকে দিতে পারি। রাজনীতিবিদরা এদেরকে ব্যবহার করে, কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচার এরা দেয় না। বা একটু অন্যভাবে বললে, রাজনীতি সেই আশাটা যোগায় যে আমার কাছে এলে হয়তো ন্যায় বিচার পাবে, কিন্তু আলটিমেটলি দেয় না। এইখানেই যদি এই উদাহরণগুলোকে কার্যকরীভাবে ধরে নেওয়া হয়, তাহলে আমাদের পূর্বতর যে বক্তব্যগুলো ছিল যে বিচারকদের ওইভাবে চলে যাওয়া, সেটাও তাহলে একই রকম ভাবে বলা উচিত, আর কি সমান্তরাল ভাবে বলা উচিত। অন্যদিক থেকে যখন বিচারকদের কিভাবে চলে যাবে, বিচারকদের ক্ষেত্রে বিচারকরা যখন সিটিং বিচারক চলে যাচ্ছেন একটা রায় দিয়ে, এবং তারা যখন এমপি হয়ে যাচ্ছেন, তাহলে তারা যে রায়গুলো দিয়েছেন সেটা স্ক্যানারে কেন আসবে না? এবং সেটা অবশ্যই সেটাই বলছি আমি বলছি, তাহলে একই নিঃশ্বাসে বলো যে যখন উনি বলেছেন ডিজি রিটায়ার করে সঙ্গে সঙ্গে রাজ্যসভায় চলে যায়, যে কটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন না সব স্ক্যানারে আসা উচিত। আমি কি বলছি, উত্তর চাই, ইতিমধ্যে উত্তর উনি বলেছেন, উনি তো বলে দিয়েছেন, উনি বলেছেন বলে তো বাকিটা বললাম। সারদা থেকে সমস্তটা সিদ্ধান্ত স্ক্যানারই হওয়া উচিত। স্যার অর্ধেক বললেন, অর্ধেকটা বললেন না, সেটা বললাম। নাগরিক সমাজ অর্ধেক বলে না, নাগরিক সমাজ তো অর্ধেকই বললেন। না আমি তুমি রাজীব কুমারটা বলছো না, আমি তুমি বিচারপতিটা বলছো। যেহেতু আগে আলোচনাটা হয়েছে, যদি না হতো আমি এটা বলতাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ধেকটা থাকলে রাজীব কুমার অর্ধেকটা। হ্যাঁ, দর্শকগণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি অর্ধেকটা বলছি না, যেহেতু কেউ একজন অর্ধেক বলেছেন, বাকি অর্ধেকটা ফুলফিল করে দিলাম। আমি কখনো ওটা অস্বীকার করিনি। শেষ করবো। ক্ষমতা নিয়ে কথা বলেন, ক্ষমতা নিয়ে কেন বলেছি? যখন ন্যায় বিচারের জন্য আইন, আদালত, বিচারক, সংবিধান কোনোটাতে আপনি ভরসা রাখতে পারছেন না, তাহলে আপনি প্রমাণ করুন ক্ষমতায় এসে। তাহলে উনিও তো সেই অর্ধেকটাই বলেন। তাহলে নাগরিক সমাজ যদি এরকম হাফ ট্রুথ বলার চেষ্টা করেন, তাহলে সেই নাগরিক সমাজের উপর ভরসা কি করে থাকবে? তুমি তো নাগরিক সমাজের অংশ। আচ্ছা, বিশ্বনাথ চক্রবর্তী অভিজিৎ গাঙ্গুলির অংশটা বলছেন না, শুধু রাজীব কুমারেরটা বলছেন। না আমি কথা বলছি। আর প্রদীপ তো রাজীব কুমারেরটা বলছেন না, শুধু অভিজিৎ গাঙ্গুলিটা বলছেন। দুটো জুড়ে দিলে গ্লাসটা ফুল হবে। একটা ছোট্ট প্রশ্ন থাকে, আমি জাস্ট একটু পার্থক্যটা বলার জন্য বলছি যে একটা ধরুন বিজেপির বিরুদ্ধে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা অভ্রকে না করে, এখন তো অভয়ের মায়ের কাছে এই প্রশ্নটা যাবে যে আরজি কর কাণ্ডের সঙ্গে দুর্নীতির সাথে জড়িত যে ফাইল টাইলগুলো ছিল, সেগুলো কেন্দ্রীয় সরকার শাসিত যে সংস্থাগুলো মোটের ওপর যেভাবে আমরা রিলেট করি, সেইগুলো ঠান্ডা ঘরে চলে গেল কেন? এই প্রশ্নটা যখন অভ্রর কাছে যাবে, অভ্র যেভাবে উত্তর দেবে
তার মাকেও কিন্তু এখন বিজেপির প্রার্থী হিসেবে সেই একই উত্তরটা, হ্যাঁ মানে আমি অপর কাছে আমি উত্তর দিই স্যার। স্যার একটা জিনিস তো অস্বীকার করার জায়গা নেই যে আরজিকর কাণ্ডে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছিল এবং দ্বিতীয়ত প্রাতিষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস জড়িত ছিল। নয়তো ডক্টর সন্দীপ ঘোষ যে পরবর্তীকালে নাকি ডক্টর থাকে না, একটু বলে নি দাদা, কিন্তু পরবর্তীকালে ধরা পড়েছিল। সে ঠিক আছে, ধরা পড়েছে, তৃণমূল যে জড়িত আছে তাহলে সিবিআই প্রমাণ করতে পারেনি কেন? সিবিআই প্রমাণ করতে পারেনি কেন? তাহলে সিবিআই এর স্ক্যানারটা কেন আসবে? কেন ট্রান্সফার দিল? ট্রান্সফার দিয়ে আমি বলছি যে কোথাও গিয়ে ইডি সিবিআই চূড়ান্ত ব্যর্থ হওয়ার ফলে আজকে ওরা সন্দীপ ঘোষকে ট্রান্সফার করেছিল কেন? সেই সন্দীপ ঘোষের ট্রান্সফার নিয়ে কথা হয়েছে, কিন্তু তারপরে ইডি সিবিআই আবার দুজনে একই সঙ্গে দুটো সত্যি বলছে। একজন বলছে সত্যিই তো রাজ্য সরকারের যায় যে এই সন্দীপ ঘোষকে কেন প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। আবার প্রদীপ্ত যথার্থ এই প্রশ্ন তুলেছে যে সিবিআইয়ের তদন্তের কি হলো, কোথায় সিবিআইয়ের তদন্তকারীরা ঘুমোতে চলে গেল। সুতরাং এই প্রশ্ন একেবারে দুজনে দুটো হাফ ট্রুথ একসঙ্গে জুড়লে আসল সত্যিটা আপনারা পাবেন। চেষ্টা করলাম যে শেষ পর্যন্ত রাজনীতির নেতারা কিন্তু এদেরকে ব্যবহার করে, অর্থাৎ ভিকটিম কার্ডকে খেলে এবং নির্বাচনে জয়ী হয়। শেষ পর্যন্ত পশ্চিমবাংলার উদাহরণ নাগরিক সমাজের আন্দোলনগুলো রাজনৈতিকভাবে গ্রাস করা হয়েছে, তারপরে তাদের ন্যায় বিচার কি হয়েছে? আজকে 28টা কমিটি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আসার পরে তৈরি করেছিল, সাইবাড়ি থেকে শুরু করে একটার পর একটা বিজন সেতুকে একটা কমিটি রিপোর্ট প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাহলে সাধারণভাবে ন্যায় বিচার কি রাজনৈতিক সমাজও দিতে পেরেছে? স্যার একটা জিনিস আমি এখানে বলি যে অভয়ার আন্দোলনে একটা জিনিস সুমনদা ঠিক বলেছেন যে আমাদেরকে গো ব্যাক স্লোগান অনেকবার দেওয়া হয়েছে। সেই গো ব্যাক স্লোগানগুলো কারা দিয়েছে? মূলত বামপন্থীরা এবং নকশালরা। তাহলে তারা ওই আন্দোলনটাকে হাইজ্যাক করে সেটাকে মিসগাইড করেছে, এটাও তো বলা যায়। আমি যদি তর্কের খাতিরে তোমার এই যুক্তিটা ধরি, কয়েনের উল্টো পিঠটা হচ্ছে তোমরা আন্দোলনে ঢুকতে পারোনি, তোমরা ব্যর্থ হয়েছো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার অভ্রত থেকে এইখানে কিন্তু সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সেই দিনের অ্যাপ্রোচ অত্যন্ত গণতন্ত্রসম্মত লেগেছিল, যে অভিজিৎ গাঙ্গুলিকে যখন লালবাজারে ওই সারা রাত ডাক্তারবাবুরা রাস্তায় বসে আছেন, জুনিয়র ডাক্তাররা গো ব্যাক স্লোগান শুনলেন, বেরিয়ে ওই রকম দাপুটে একজন জজ সাহেব তিনি রাস্তার উল্টো পারে দাঁড়িয়ে বললেন যে আমায় গো ব্যাক বলেছে আমাকে, এবং ওদের গো ব্যাক বলার এবং আমায় ঢুকতে না দেওয়ার এটাও গণতান্ত্রিক অধিকার আছে এবং এটাও গণতন্ত্রসম্মত। বিশ্বাস করুন রাজনীতিবিদ হিসেবে আমার ভালো লেগেছিল যে অন্তত কেউ মানছেন যে গো ব্যাক স্লোগানের ডাক, গো ব্যাক স্লোগানের ধ্বনি তাকে উদ্দেশ্য করে উঠেছে এবং সেটা গণতন্ত্রসম্মত, এটুকু অন্তত মানছেন। কিন্তু এখানে আমি এই রাজনীতি এবং অভয়ার পরিবারে সম্পৃক্ত হওয়ার একটা তো পদ্ধতি আছে, একটা সময়সীমা আছে। কিছু সময়ের মধ্যে আমি বললাম ওই একেবারে 2.5 মাসের মতো সময়সীমা, তার ভেতরে এই বিজেপির সঙ্গে অভয়ার পরিবারের সম্পর্কটা দ্রুত এক ঝলকে আমার পরের প্রতিবেদনে আমি একটু দেখিয়ে নিই। বিধানসভা ভোটে সবচেয়ে বড় চমক কি অপেক্ষা করছে বিজেপির 3য় দফার প্রার্থী তালিকায়? আমরা মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। বিজেপির তরফে পানিহাটি থেকে প্রার্থী হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের মা। এর আগে আরজিকর কাণ্ডের বর্ষপূর্তির দিন অর্থাৎ গত বছরের 9 আগস্ট আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা যখন নবান্ন অভিযানে পথে নেমেছিলেন তখন তাতে সমর্থন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। সেই নবান্ন অভিযানের দিন সকালে পুলিশের বিরুদ্ধে তাদের বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিলেন অভয়ার মা বাবা। পুলিশ আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করছিল বিভিন্ন জায়গায়, জন্য আমরা পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে এখানে এসে পৌঁছলাম। এরপর নবান্ন অভিযান শুরু হলে পুলিশের বিরুদ্ধে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ করেন অভয়ার মা। অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। অভয়ার মাকে মেরেছে, সাকাপালা ভেঙেছে, প্রাইভেট হসপিটালে অ্যাডমিটেড। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1 অভয়ার মাকে দ্রুত সুস্থ করা। এই নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দু অধিকারীরা থাকায় এই নবান্ন অভিযানে অংশ নেয়নি সিপিএম, অংশ নেয়নি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরাও, যারা সুবিচারের দাবিতে রাজপথ উত্তাল করেছিলেন, অনশনে বসেছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে সেই অভয়ার মাই বিজেপির প্রার্থী হতে পারেন। যদি ধরুন ভোটের মাধ্যমে, ভোটে যাওয়ার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে অভয়ার ন্যায় বিচার আসবে, তাহলে তো বর্তমান রাজ্য সরকার আর ভোটে জিতেই ক্ষমতায় এসেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার ভোটে জিতেই ক্ষমতায় এসেছেন। তাহলে ক্ষমতায় এসে 5 বছর মানুষের কাজ করবেন এই প্রতিশ্রুতি দিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন। তাহলে তো অভয়ার ন্যায় বিচারটা তারা করতেই পারতেন। তাহলে আবার একটা ভোটের মাধ্যমে জিতলে, ক্ষমতায় গেলে তারা ন্যায় বিচার দেবেন,
এটা কি ধরনের মানে ভোট নির্বাচনের প্রতিশ্রুতির জায়গা বা ভোটের বিচার ব্যবস্থার জায়গা? ন্যায় বিচারের দাবিতে রাজনৈতিক রং নির্বিশেষে সবাই সেই পথে নেমেছিল। এবার অভয়ার মা বিজেপির হয়ে ভোটে নামলে কি হবে? উত্তর মিলবে 4 মে। এবিপি আনন্দ। দেখুন, অভয়ার মা কেন বিজেপির হয়ে ভোটে লড়বেন, কেউ কেউ এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ কেউ বিজেপিকে দোষ দিচ্ছেন যে কেন এই ইস্যুটা রাজনীতিকরণ তারা করলো। কিন্তু বাস্তব সত্যটা হলো, ভোটের সময় কোনো রাজনৈতিক দলই এই তথাকথিত ভিকটিম ফ্যামিলির আবেগকে ভোটের কাজে ব্যবহার করতে কোনো বাদ রাখে না, কখনো রাখে না, কোথাও রাখে না। কত হাজার উদাহরণ দেব। স্টুডিওতে বহুবার রিজওয়ানুরের কথা হলো। রিজওয়ানুরের দাদা রুকবানুর রহমান এবারও তৃণমূলের টিকিট পেয়েছেন। নন্দীগ্রামে শহীদের মা ফিরোজা বিবি বিধানসভায় গেছিলেন। ভিকটিম ফ্যামিলির এই যে আবেগ, সেইটাকে সেখানে কি ব্যবহার করা হয়নি? স্পষ্ট প্রশ্ন তুলতে চাই। এই যে 9 বছরের তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে বামেরা প্রার্থী করেছে, সেটাও একদিক থেকে দেখলে ওই আবেগকে ব্যবহার করার জন্য, এবং রাজনৈতিক দল এটা করেই থাকে। আমার পরের বক্তা রাজাগোপাল ধর চক্রবর্তী, তার কাছে আমার প্রশ্ন থাকবে যে তিনি কি মানেন যে ঠিক হোক ভুল হোক, এই প্রবণতা সবকটা রাজনৈতিক দল সবকটা ভোটে এবং সবকটা রাজ্যে, শুধু আমাদের রাজ্যে নয়, একেবারে ঢেলে ব্যবহার করে? আপনি মানবেন রাজাগোপাল দা? সুমন, যেটা বলবো যে অভয়ার যে আন্দোলনটা শুরু হয়েছিল একেবারে অরাজনৈতিকভাবে, নাগরিক সমাজ পথে নেমেছিল। যেভাবে আমেরিকাতে পুঁজিবাদকে ধ্বংস করতে মানুষ মনে করেছিল অকুপাই দ্য ওয়াল স্ট্রিট, মানে ওয়াল স্ট্রিট হচ্ছে কর্পোরেট সেক্টরের পীঠস্থান, সেটাকে দখল করতে পারলেই আন্দোলন সফল হবে। সেভাবেই পশ্চিমবঙ্গের মেয়েরা রাতকে দখল করো, অকুপাই দ্য ইভিনিং, অকুপাই দ্য ডার্ক নাইট, এক মারাত্মক আন্দোলন। যেভাবে পথে নেমেছিল নাগরিক সমাজ, মহিলা, দেখার মতো উত্তাল, চারিদিকে উত্তাল। আমার মনে হয়েছিল বোধহয় যে কোনো দিন সরকার পতন করতে পারে। কিন্তু রাজ্য শাসন করেন এমন একজন মানুষ যিনি রাজনীতিটা ভালো বলছেন, উনি ঢুকিয়ে দিলেন ওই একটা অরাজনৈতিক আন্দোলন, যেটা ভারতবর্ষের কেন পৃথিবীর খুব কম জায়গাতেই সংগঠিত হয়েছে, লাখো মানুষ অংশ নিয়েছে, সেখানে ঢুকিয়ে দিলেন রাজনীতি। ব্যাস, আমি তো বলবো উল্টোটা, সংগঠিতই করতে হয়নি, স্বতঃস্ফূর্ত আন্দোলন। স্বতঃস্ফূর্তের মধ্যে সংগঠন থাকে, মানে সংগঠন না থাকলে স্বতঃস্ফূর্ততা একটা জায়গায় শেষ হয়ে যায়। ফুলকে ফুটতে গেলে কিছু জল লাগবে, সেটা না হলে ফুল ফুটবে না। যাই হোক, সংগঠিত যখন ঘটেছে তখন উনি দেখলেন উপায়টা কি, ভাঙন ধরিয়ে দাও, ওদের মধ্যে নানান যে গ্রুপ আছে তাকে একটাকে কাজে লাগা আর একটা এগেনস্ট, সেটাই ঘটলো। এবং সেটা তুমি দেখালে কাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান ইত্যাদি ইত্যাদি ঢুকলো। বোঝা গেল যে কারা অস্পৃশ্য, কারা মানে তাদেরকে স্পর্শ করা উচিত, এটা বোঝা গেল তখন থেকে। বোঝা গেল যে রাজনীতিক যেভাবে প্রবেশ করছে, এবং এই যখন রাজনীতি প্রবেশ করতে শুরু করলো, সাধারণ মানুষ যারা পথে নেমেছিল, যে মহিলারা রাত দখল করতে চেয়েছিল, তারা ভাবলো যা দরকার নেই, আন্দোলন সীমিত হতে শুরু করলো। এবং একটা সময় আমরা দেখলাম যে রাজনৈতিক খেলাটা সেখানকার দেখলাম, যারা আন্দোলনের মধ্যে ছিলেন, সবাই নয় হয়তো, নিশ্চয়ই নয়, যারা প্রকৃত প্রকৃত আন্দোলন করতে চেয়েছিলেন তারা হয়তো শেষ দিনও ছিলেন, কিন্তু আন্দোলনে যারা মুখ্য ভূমিকায় ছিল তারা তাকে আস্তে আস্তে সরে গিয়ে রাজনীতিটা থিমিয়ে গেল। তখন যে মা বাবা যারা তাদের পরম সম্পদ হারালো, কত আশা, বাবা মার কত আশা একটা ডাক্তার তৈরি করা এবং তাকে দেখে স্বপ্ন দেখা, সেই সব চুরমার যখন হয়ে গেল, তখন তারা তো নানান জায়গায় ছুটবে, এটাই স্বাভাবিক। সবাইয়ের কাছে ছুটেছে, সবাইকেই গালাগালি দিতে হয়েছে। তুমি দেখালে অভয়ের বাবা কি বলেছেন, কোন পার্টির সম্বন্ধে কি বলেছে, এগুলো দেখা, এগুলো স্বাভাবিক, এগুলো দুঃখ যন্ত্রণায় কখনো মনে হয় এটা ভালো, আবার পরক্ষণে মনে হয় এটাই সবচেয়ে খারাপ। কিন্তু এখন এই মুহূর্তে যেটা ঘটেছে, ওনার কাছে চয়েস ছিল ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়ানো, একেবারে কারুর প্রতি তার অভিব্যক্তি না ব্যক্ত করে জানিয়ে দেওয়া যে আমার মেয়ের বিরুদ্ধে এই অত্যাচার হয়েছে, আর কোনো মেয়ের বিরুদ্ধে যাতে না হয়, এই সুযোগটা ছিল শাসক দলের সঙ্গে থেকে তাদের কাজকর্ম ত্রুটি পূর্ণ হলেও সেটা থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে, সে ধরনের চিন্তাভাবনা ঢোকানো। তার কাছে সুযোগ ছিল বামপন্থীদের সঙ্গে থাকা, কিন্তু উনি চয়েস করে দিলেন, নিজেই সিদ্ধান্ত নিলেন। অন্য জায়গায় দেখা গেল যে অন্যরা এসেছে, কিন্তু উনি কিন্তু নিজেই গেলেন, ওনার সিদ্ধান্ত উনি জানালেন, ওনার এই পছন্দ। তাতে কিন্তু একটা পার্টির কিন্তু জয়গান উনি গোড়াতেই গেয়ে দিলেন যে দেখো ভাই, সবাইয়ের সুযোগ ছিল,
কিন্তু আমি কার প্রতি আমার ফেভার, কার প্রতি আমার পছন্দ জানাচ্ছি, কেন আমার মনে হয়েছে কারা সবাই যারা ছিল তারা হৃদয় থেকে থাকেনি, এই যখন চয়েসটা উনি জানালেন। এবারে হতে পারে উনি নির্বাচনে হেরে যাচ্ছেন, কিন্তু প্রচারটা তো দিতে পারছেন। যে কথাটা ওনাকে ওনার মুখ তোমরাও দেখাতে পারতেন, কেউ দেখাতে পারত না, আজকের উনি মুখ খুলে উনি সারা বাংলার মানুষের কাছে, পৃথিবীর মানুষকে জানাতে পারছেন পশ্চিমবঙ্গে একটা সরকারের চাকরিরত ডাক্তারের কী ধরনের তার প্রতি অন্যায় হয়েছে সেটা উনি জানাতে পারবেন। এটাই তো তার জয়, সারা বিশ্বের মানুষের কাছে মুখ খুলে জানাতে পারছেন কী ধরনের অন্যায় হয়েছে। নির্বাচনে যদি হেরে যান তাহলেও দুঃখ নেই, কেননা উনি কিন্তু জানাতে পারছেন। জিততে গেলে হয়তো অ্যাসেম্বলি হয়তো তোলপাড় করবেন, সেটা যদি জেতেন হয়তো হতে পারে মন্ত্রী হতে পারেন, আমি জানি না সে কী সব মন্ত্রিত্ব আছে, ওমেন জাস্টিস ফাস্টিস মন্ত্রিত্ব আছে, হয়তো যদি পেয়েও গেলে তাহলে হয়তো অনেক কিছু করতে পারবেন। আমরা যদি দেখি কিছুই পেলেন, এইটাই তো তার জয়। উনি ঘোষণা করলেন যে আমি নির্বাচনের আগে সবাইকেই জানাবো। আমরা যারা কেউ ওনাকে তুমি দেখেছো, আমি তো দেখিনি, আমরা যারা এখানে যারা আছি অনেকেই দেখিনি, তারা আমরা জানতে পারবো সেই মহিষী নারী যিনি কিন্তু মুখ্যমন্ত্রীর টাকা ফেরত দিয়েছিলেন, লড়াই করে গেছেন, সেই মহিষী নারীকে দেখার সুযোগ তো বা এসে গেল। এবং সুযোগটা উনি বোঝা যাচ্ছে উনি পছন্দের মাধ্যম দিয়ে কি ঘোষণা করলেন, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল সমান। দাদা, এই যে রিক্লেম দ্য নাইট, তার মানে ও পুরো পৃথিবী জানলো না, এইমাত্র কিছুক্ষণ আগে শুনলাম পুরো পৃথিবী জেনেছিল রিক্লেম দ্য নাইটের মাধ্যমে কত বড় অন্যায় হয়েছে। এই জুনিয়র ডাক্তাররা যারা এত টাকা পয়সা তুলেছে, তাদের মধ্যে বিভাজন হয়েছে, যারা দিনের পর দিন রাত ওখানে দখল করার চেষ্টা করেছে, বা তারা দিনের পর দিন না খেয়ে সরকারের চূড়ান্ত অসহযোগিতা বলে তারা বলেছে যে আমাদের জায়গা নেই ল্যাট্রিন করার, ইউরিন করার, তারপরেও তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনগুলোর কোনো দাম রইল না তাহলে। আর উনি বলছেন যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করেছেন, মানে উনি কি তাই বলতে চাইলেন? উনি যখন বলছেন যে আন্দোলনকে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিকভাবে, এবং উনি যখন বলছেন যে শাসক দলের তারা ওই আন্দোলনকে ভেঙে দিলেন, তাহলে এত বড় ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরো ডাক্তারি আন্দোলনটা, এতগুলো ছেলে এরা যারা তোমার চ্যানেলে দিনের পর দিন এসছে, যারা বিভিন্নভাবে এই রাজ্যের বিরুদ্ধে মুভমেন্ট শেষ করি, যারা দিনের পর দিন যে ছেলেগুলো স্টুডিওতে এসছে, দিনের পর দিন তাদের হেয়ার স্ট্রিট থানায় ডেকে পাঠিয়ে গোটা দিন ধরে জেরা হয়েছে। আমার মানতে হবে যে এই উজ্জ্বল ডাক্তারি ছাত্রগুলোর ছেলের মানে সরকার গণতান্ত্রিক উপায়ে চালিয়েছে। তারপরে রাজাগোপাল বাবু যেটা বলে গেলেন সেটা সম্পূর্ণ ভুল। আমি এইটাই বলছি যে এইভাবে যদি নাগরিক সমাজের একটা রাজনৈতিক প্রশ্ন আছে মানে এই আলোচনার জায়গা বলে, সেটা হচ্ছে যে ধরুন কালিয়াগঞ্জ এবং আমাদের পানিহাটি এই দুটো জায়গাতেই এমন তো হতেই পারতো যে তারা নির্দল হয়ে দাঁড়ালেন এবং কোনো প্রতীক নিলেন না, এবং বাম এবং বিজেপি তাদেরকে বাইরের থেকে সাপোর্ট করলেন বা করলেন না। সেই ঘটনাটার এই রাজনৈতিক দল নিজেদের মধ্যে যোগাযোগ নেই এমন তো হতে পারে না, সকলেই সকলের সঙ্গে কথা বলেন। সুতরাং তৃণমূল কংগ্রেসকে যদি ধরে নেওয়া হয় যে গোটা লড়াইটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাহলে এই আলোচনার ক্ষেত্র প্রস্তুত হলো না কেন? আমাদের রাজনীতি কি খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে? কারণ এই আলোচনার জায়গা হতেই পারতো কিন্তু জায়গাতে। এর একটাই কাউন্টার আমার আছে, সেটা হচ্ছে ঠিক যে শব্দটা ব্যবহার করলেন রাজাগোপাল দা, সেটা হচ্ছে পছন্দ। সত্যি কি চয়েসের কোনো জায়গা ছিল? উনি তো কারণটা অন ক্যামেরা বলছেন যে ওনার মনে হয়েছে বিজেপি দল ক্ষমতায় আসতে পারে এবং ক্ষমতায় না থাকলে উনি বিচার পাবেন না। এবং খুব সিম্পল ইকুয়েশন, কিন্তু খুব গভীর। বিজেপি, ক্ষমতা এবং বিচার একেবারে ভুল ঠিক জানি না। এবং চয়েসটা কিন্তু উনার, কারণ আমি আপনাকে বলছি আমি যতটুকু জেনেছি যে সরাসরি কৌস্তবকে উনি ফোন করেন, অভয়ের মা, এবং কৌস্তবের মাধ্যমে কিন্তু শুভেন্দুর কাছে ফোন যায়। শুভেন্দু অধিকারী তখন নেতৃত্বকে জানায় যে উনি ক্যান্ডিডেট হতে চাইছেন, এবং সেই জায়গা থেকেই কিন্তু মানে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। মানে এমন নয় যে বিজেপির লোকরা এসে ওনার বাড়িতে যে ভাই তোমাকে দাঁড়াতে হবে, সেটা তো আগে হয়েছিল, ওনার ইন্টারভিউ আছে, বিজেপি থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। আমি বলছি যে কলতান কি তাহলে ছেড়ে দেবে তার পোস্টটা, যেমন বিজেপির কেউ একজন ছেড়ে দিল, তাহলে কলতান ছেড়ে দেবে, যেহেতু পুরো লড়াইটা কনসলিডেট করতে হবে। সুমনদা, আপনারা কয়েকদিন আগেই একটা ওপিনিয়ন পোল বার করেছেন, তাতে আমাদের বিজেপির জন্য এটা আমি যুক্তিতক্কে অন্তত 3 মিনিট ধরে বলেছি, ওটা সম্পূর্ণ ফেক নিউজ। ওই এজেন্সি এবং ওই সার্ভের সঙ্গে এবিপি আনন্দের দূর অবধি কোনো সম্পর্ক নেই। আমি বলছি লাস্ট ইলেকশনে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছিলাম? 38 থেকে 40% ভোট পেয়েছিলাম, ঠিক আছে? তো এবার যে কোনো গণ আন্দোলন কি 40% আমার রাজ্যের জনতাকে বাদ দিয়ে হতে পারে?
আমি যখন প্রথমেই বলছি যে বিজেপি গো ব্যাক, বিজেপি অস্পৃশ্য, বিজেপিকে আমি চাই না, এরকম যখন কয়েকজন বলছে ওই গণ আন্দোলন চালানোর সময়, তখন কিন্তু তারা অলরেডি ওই 40% মানুষ যারা বিজেপি মন থেকে সমর্থন করে তা কেন বলছো? বাদ দিয়ে ঠিক ওই সময় আমি তোমার স্মৃতিকে একটু উস্কে দিচ্ছি, শুধু বিজেপি নয় কিন্তু ওনারা সমস্ত মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিকে ওই রকমই গো ব্যাক স্লোগান দিয়েছিলেন এবং সবার থেকে দূরত্ব রেখেছিলেন। শুধু বিজেপি নয়, বিজেপি যারা আন্দোলন করেছে, এক সেকেন্ড, যারা আন্দোলন করেছে তার কারণ তার কংগ্রেস নেতারা গিয়ে গো ব্যাক শুনেছেন, অন্য দলের নেতারা গিয়ে গো ব্যাক শুনেছেন, এবং তুমি আমায় একটা উদাহরণ দাও যে উনি বামফ্রন্টের বিরাট নেতা, উনি গিয়ে কিন্তু মাঝখানে বসেছিলেন, পাবে না। কারণ মেইন স্ট্রিম পলিটিক্স থেকে ওনাদের বক্তব্য ছিল তারা আমরা দূরে থাকতে চাইছি, বামপন্থী বা নকশাল। আমার বক্তব্য হচ্ছে তোমার ব্যাখ্যা হতে পারে, আমার ব্যাখ্যা ধরুন আমি তো জেনেই বলছি, আমি বলছি একজন ডাক্তারবাবুর আপনি বাইট দেখালেন, জুনিয়র ডক্টর, সে বলছে ভোটের লড়াই কেন? তাহলে তারা যখন আন্দোলন চালাচ্ছিল সেই সময় তাদের ছাত্র ইলেকশন ভোটের কথা তারা কেন তুলেছিল? তার সঙ্গে ন্যায় বিচারের কি লিংক ছিল? এটা পয়েন্ট, কি লিংক ছিল? এটা তো তারা প্রথমে আমাদেরকে দেখিয়েছে এই যে এটা চলতে পারে যে সত্যি। আর সত্যি কথা বলতে বঙ্গজীবনের কোন অংশটা আছে বলুন তো যেটা রাজনীতি থেকে দূরে থাকতে পারে? আলটিমেটলি রাজনীতির ঘোলা জলে সমস্ত কিছু গিয়ে ওখানে পড়ে। যাই হোক, জোকস ব্যাপার। আমি একবার যেহেতু স্মৃতি উস্কানোর কথা হলো, আমি ঠিক এই আন্দোলন আবার বলছি, যে নাগরিক আন্দোলন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস যখন লেখা হবে, যদি সেটা 50 বছর পরেও লেখা হয়, একটা অধ্যায় কিন্তু আরজি করের নাগরিক আন্দোলন নিয়ে রাখতেই হবে, যদি সত্যের প্রতি ন্যায় বিচার করতে চান সেই ইতিহাস লেখক। সুতরাং আমি দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দেব। কোন রাজনৈতিক দল নয়, কোন রাজনীতির ঝান্ডা নয়, কোন রাজনৈতিক নেতা নেত্রী নয়, স্রেফ প্রতিবাদে ফুঁসে ওঠা লক্ষ লক্ষ সাধারণ মানুষ আর তাদের অদম্য কণ্ঠস্বর। আরজিকর ইস্যু দেখিয়েছিল মানুষ জাগলে রাজনীতিকে বাদ দিয়ে আন্দোলন গড়ে তোলা যায়, শাসককে নতি স্বীকার করানো যায়। কিন্তু যাকে ঘিরে এই আন্দোলন, সেই তরুণী চিকিৎসকের মা কি এবার সরাসরি ভোট রাজনীতির ময়দানে নামতে চলেছেন, বিজেপির প্রার্থী হতে চলেছেন? আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার, তাই আমি কালকে ফোন করে আমি নিজেই জানিয়েছি আমি প্রার্থী হতে চাই। শুরু থেকেই আরজিকর আন্দোলনের ধারে কাছে ঘেঁষতে পারেননি রাজনৈতিক নেতা নেত্রীরা। এই নৃশংস ঘটনার পর নিহত চিকিৎসকের মৃতদেহবাহী শকট যখন হাসপাতাল থেকে বেরোচ্ছে, তখন একদিকে সেই গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে সেখানে দেখা গেছিল বিজেপির অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচিকেও। কিন্তু আন্দোলনের রাশ কখনোই এই নেতা নেত্রীদের হাতে যেতে দেননি চিকিৎসকরা। রাজনীতিকে দূরে রেখেই আন্দোলনকে বৃহত্তর চেহারা দিয়েছেন তারা। কখনো সিদ্ধারা সোজা রেখে কলকাতার পুলিশ কমিশনারের মুখোমুখি হয়েছেন, কখনো নিজেদের শর্তে অনড় থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আন্দোলনের চাপে কার্যত নতি স্বীকার করতে হয়েছে রাজ্য সরকারকে, বদলাতে হয়েছে কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক অফিসারকে। আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো। 30 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে গোটা শহর, রাতের পর রাত জেগেছে শহরবাসী, তৈরি হয়েছে প্রতিবাদের নজিরবিহীন সব ছবি। এরকম জিনিস আমরা দেখিনি, শুনিনি, এবং আমার মেয়েরাই যদি এরা হয় তাহলে তার কি অবস্থা? বাড়ির এর কোনো বিচার হবে না, চেপে যাবে সব, তারপরে যদি বা বিচার হবে 15 বছর পর। কিন্তু এখন অভয়ের মার বিজেপি প্রার্থী হয়ে বিধানসভা ভোটে দাঁড়ানোর জল্পনা ঘিরে নানা প্রশ্ন, নানা বিতর্ক। নির্বাচনে দাঁড়ানোটা এটা অভয়ের মায়ের ব্যক্তিগত বিষয়, তবে এর সঙ্গে অভয়ের ন্যায় বিচারের আন্দোলন কোনোভাবেই যুক্ত নয়। আমরা মনে করি যে দীর্ঘ 1.5 বছর ধরে আমরা দেখেছি কেন্দ্রীয় শাসক দল এবং রাজ্যের শাসক দল, কলকাতা পুলিশ, সিবিআই সকলেই তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, তদন্ত নিয়ে ছিনিমিনি খেলেছে। শেষ অবধি ভোটের লড়াইয়ে কি হবে জানা যাবে 4 মে। এবিপি আনন্দ।
ডক্টর চৌধুরী, আবার আপনাকে আমি ধন্যবাদ দেব যে আপনি একেবারে প্রকাশ্যে খোলা গলায় বলেছেন যে সত্যি একটা গ্যাপ তো তৈরি হয়েছিল আন্দোলনকারী ডাক্তার এবং এই পরিবারের মধ্যে। আমি বলছি যে জুনিয়র ডাক্তাররা তাদের কেরিয়ারের মানে কার্যত অলমোস্ট অ্যাট দ্য কস্ট অফ দেয়ার কেরিয়ার এই আন্দোলনের ডাক দিয়েছিল, দিনের পর দিন কোনো বাকি হিসেব না করে রাস্তায় ছিল, আমি বলছি তাদের এই আন্দোলনের জন্য কতটা মূল্য দিতে হয়েছিল, বা এই মুহূর্তে আমি যেটা হেয়ার স্ট্রিট থানার উদাহরণ দিলাম ঠিক কি তাদের ওপর দিয়ে গেছে? আমরা যদি দেখি এই আন্দোলন চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক সহ সারা রাজ্যের মানুষ করেছেন, দলমত নির্বিশেষে সব দলের মানুষই এই আন্দোলনে ছিলেন। মানুষ মিছিল খুঁজে নিতেন কোথায় মিছিল হচ্ছে, আর তার ফলআউট পড়ছে কখন, যখন জুনিয়র চিকিৎসকরা যখন অনশন করছেন 17 দিন ধরে, কারো 11 কেজি, কারো 12 কেজি শরীরের ওজন কমে গেছে, কারো কিটোন বডি এত বেড়েছে যে কোনো সময় ডায়ালিসিস করতে হবে, মৃত্যুর মুখে চলে গেছেন। এই যন্ত্রণা, এই তীব্র প্রতিবাদ যারা করেছেন তাদের উপরে রাষ্ট্রীয় অত্যাচার কতটা হয়েছে। সুদূর সুন্দরবনের বাড়িতে পুলিশ চলে গেল রাত্রের মধ্যে এবং সেখানে তার তল্লাশি শুরু হয়ে গেল। আমাদের দেখলাম তাদের বদলি করা হলো, 3 জনকে বেছে বেছে 15 জনের মধ্যে বদলি করে দেওয়া হলো। আমরা দেখলাম সিনিয়র চিকিৎসকদের বদলি করা হলো। আমরা দেখলাম প্রায় পোস্টিংয়ের জন্য হাইকোর্টের 53টা মামলা, আমার নামেই 7টা মামলা, কোথায় সাইকেল মিছিলের জন্য একটা মামলা, কোথায় আমি মিছিল করেছি সেখানে মামলা, এরকম 7টা মামলা। জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক সব মিলিয়ে জেলে গেছেন। ত্রিধারা পুজো প্যান্ডেলে উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ লাগানোর জন্য 9 জন জেলে গেলেন, কলতান জেলে চলে গেলেন। রূপসা মণ্ডল একটি নিরীহ 2য় বর্ষের ছাত্রী, তাকে জেলে ভরে দেওয়া হলো ইউপিএ মামলায়। এই অত্যাচার, এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে মা বাবার যন্ত্রণার সাথে আমরা হয়তো সবসময় তার সাথে যোগাযোগ রাখতে পারিনি, কোথাও একটা মনে হয়েছে তাদের যে আন্দোলনকারীরা, কিন্তু আমরা মনে করি মনে প্রাণে আছি, তাদের সাথেই আছি, তাদের যন্ত্রণার সমবেথী আমরা চিরদিন তাদের সাথেই থাকবো। আমি একটা প্রশ্ন করতে চাই স্যার, যে কোনো গণ আন্দোলন তো ইনক্লুসিভ হবে, যারা সে আন্দোলনে আসতে চায় তাদেরকে ইনক্লুড করে নেওয়া হবে, কারণ তারা একটা কোনো কমন মিনিমাম এজেন্ডা রয়েছে, কোনো একটা টপিক রয়েছে, এই ক্ষেত্রে সেটা ছিল। এবার সেখানে দাঁড়িয়ে তাহলে গুটিকতক লোকজন কেন কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সমর্থক বা তাদের মেম্বার বা নেতাদেরকে গোব্যাক বললো, এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে নবান্ন অভিযান যখন ডাকা হলো তখন এই যারা গণ আন্দোলন সোকল্ড করেছে তারা কেন সেখানে যোগদান করলো না? এটা তারা কমন এজেন্ডা ছিল, তার মানে তারা তো এক্সক্লুসিভলি আন্দোলনটা করার চেষ্টা করছিল। আমার প্রশ্ন এই জায়গাটাতে, গণ আন্দোলন যখন দ্যাট হ্যাজ টু বি ইনক্লুসিভ এবং ভারতীয় জনতা পার্টির কাছে 40% জনগণের সমর্থন আছে, তাদেরকে এক্সক্লুড করে কি আপনি গণ আন্দোলন করতে পারেন? সেটা হচ্ছে নন্দীগ্রাম আন্দোলনের পর যখন ওই বিরাট মিছিলটা রাজপথে নামলো, কার্যত স্বতঃস্ফূর্ত মিছিলে কলকাতার জনজীবন বিপর্যস্ত হয়ে গেল এবং কেউ তার জন্য কোনো ক্ষোভ প্রকাশ করছিলেন না। সেখানে কিন্তু প্রত্যেককে বলা হচ্ছিল, প্রথম কথা বড় রাজনীতিবিদদের সঙ্গে একেবারে দূরত্ব রাখা হয়েছিল এবং প্রত্যেককে ঝান্ডা ছাড়া আসতে বলা হয়েছিল। সুতরাং নাগরিক আন্দোলন এবং বিরাট গণ আন্দোলন সরাসরি যাতে রাজনীতির কুশীলবরা ছিনতাই বা হাইজ্যাক না করে নিতে পারেন, সেটাও কিন্তু বহু গণ আন্দোলনের একটা বৈশিষ্ট্য থাকে। ঠিক এখানেই যখন রাষ্ট্র ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, যেমন একটা অপরাজিতা বিল করার চেষ্টা করছে, সেই অপরাজিতা বিলটা আটকে রাখার প্রক্রিয়াটাও সমান্তরালভাবে হচ্ছে, সেটাও কিন্তু ইনক্লুসিভিটির বাইরে বেরিয়ে যাওয়া হচ্ছে যে কেন রাজ্য সরকার অপরাজিতা বিল করবে, তার উত্তর কিন্তু বিজেপিও দিতে পারবে। অলরেডি তো আইন আমার এক্সিস্টিং আছে, এক্সিস্টিং আইনেই তো ভাই তোমরা করিয়াতে ছেড়ে দিয়েছো, গাড়ি খুঁজে পাও ছেড়ে দিয়েছো। এটা দিনের শেষে কিন্তু একটা বড় প্রশ্ন আসবেই, আপনি পলিটিক্যাল প্ল্যাটফর্মে যান না যান, সেটা হলো যে শেষ পর্যন্ত কিন্তু অত বড় একটা অন্যায়ের ন্যায় বিচার নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল। দ্বিতীয় যেটা, ওই মানে অভয়ের ঘটনার প্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে যে মেডিকেল দুর্নীতি অর্থাৎ চিকিৎসা ব্যবস্থায় যে দুর্নীতি, সেই দুর্নীতির কিন্তু উদ্ঘাটন হলোই না। মানে আমাদের মানে এত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ আসলো, সেইগুলো কিন্তু তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি আমরা দিতেই পারলাম না। থার্ড যেটা, এত আলোচনা করছি, একটার পর একটা রাজ্য সরকার মানে শর্ত মেনে নিয়েছিল যে এই ইমপ্রুভমেন্ট করব, ওই ইমপ্রুভমেন্ট করব, বোর্ড থাকবে, ডিসপ্লে বোর্ড থাকবে, কোনোটাই কাজ হলো না। সুমনদা, আপনি যে কোনো হাসপাতালে চলুন আমার সাথে, ওই এক তিমিরের মধ্যে তিমিরেই থাকলাম। আর বিশ্বনাথ তদন্ত বলছেন আজ অবধি আমরা কেউ, প্রদীপ্তও জানে না যে ওই রাতে কেন, কি উদ্দেশ্যে আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল। মানে কান্নায় গলা ভিজিয়ে তারপর খুব জোরে রাজনৈতিক স্লোগান দেয়া,
এটা কিন্তু বড্ড নিষ্ঠুরতা হয়ে যাবে সুমনবাবু। মানে এই যে ঘটনাগুলো ঘটেছে তাতে তো ভাবতে গেলে একটু কান্না পাবে, মানে অভিনয় করেও কান্না পাবে। রাজনীতি চিত্রনাট্য লেখাই হয়, কিন্তু প্রতি মুহূর্তে যখন এই ধরনের একটা ঘটনা ঘটছে তামান্নার ক্ষেত্রে বা অভয়ার ক্ষেত্রে, তখন কিন্তু কান্নাটা পাবে। এবার আপনি ওই কান্নার সুযোগ নিয়ে গলাটা ভেজাবেন আর তারপর চিৎকার করবেন রাজনীতি নিয়ে, এই জিনিস কিন্তু চলতে পারে না সুমনবাবু। মানুষ কিন্তু দেখছে, এবং সাধারণভাবে রাজনীতির যে গোলমালগুলো, যে জায়গায় কোনো রাজনীতির কাছে আমরা গিয়ে শান্তি পাচ্ছি না, কোনো রকম সাপোর্ট পাচ্ছি না, সেই জায়গায় কিন্তু মানুষের মনে প্রশ্নগুলো থেকে যাবে যে কোনো রাজনৈতিক দল কিন্তু প্রোটেক্ট করতে পারছে না সাধারণ মানুষকে, সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণাকে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। এই সাধারণ মানুষের কথায় মনে পড়লো একেবারে ঘটনাচক্রে, তখন তো আজকের এই নিয়ে অনুষ্ঠান করতে হবে জানতামও না। গতকাল রাতে বহু বছর পর আমার আমেরিকা প্রবাসী এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। আমি বলছি যে একেবারেই তারা যেটা করেছে, নিঃসন্দেহে ডক্টর চৌধুরী যে বিবরণটা দিচ্ছিলেন জুনিয়র ডাক্তারদের সেই আত্মত্যাগের সঙ্গে তুলনীয় নয়। কিন্তু পৃথিবীর, বিশ্বাস করুন, যে প্রান্তে যেখানে সংবেদনশীল মানুষ আছেন, বাঙালি অবাঙালি নির্বিশেষে, তারা কিন্তু কজটার জন্য রাস্তায় নেমেছিলেন। মানে সে প্রশ্ন করছে যে আমি যখন কলকাতায় ফিরবো পুলিশ আমায় গ্রেফতার করতে পারে, কারণ ওইখানে সেই আমেরিকার যে অংশে থাকে সেখানে তুমুল আন্দোলন চলেছিল 2.5-3 দিন ধরে। আমি বলছি প্রত্যেকে, যার ফলে এই ঘটনা নিয়ে কোথায় হচ্ছে সেই দিকে পৃথিবীর বিভিন্ন কোণা থেকে তারা একেবারে চোখ রেখে, নজর রেখে বসে আছেন। প্রত্যেকটা ঘটনাবলীর দিকে নজর রাখছেন তারা। যে মানুষগুলো চোখ ভিজেছিল ওই মেয়েটার অসহায় মৃত্যু, কর্মরত অবস্থায় আরজিকরের মধ্যে অসহায় মৃত্যুতে। যাই হোক, এ নিয়ে আপনারা কি ভাবছেন? ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য দিয়ে কত শতাংশ মানুষ কি বলছেন। বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো সবুজ সংকেত অভয়ার মান। পানিহাটিতে অভয়ার মা প্রার্থী হলে বিজেপি কি ডিভিডেন্ড পাবে? বিজেপি ডিভিডেন্ড পাবে এমনটা মনে করছেন 61% মানুষ, পাবে না এমনটা মনে করছেন 38% মানুষ, মনে করছেন পাবে না বলতে চাননি 1%। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রাক্তন আইপিএস রাজেশ কুমার থেকে পুরনো মুখ রিতেশ তিওয়ারি, তরুণজ্যোতি তিওয়ারি থেকে রেখা পাত্রর মতো লড়াকু মুখ। ভোটে ভালো ফল করতে পারবে বিজেপি। 49% মনে করছেন যে হ্যাঁ অবশ্যই বিজেপি পারবে। 50%, ইন্টারেস্টিং ডেটা, 50% মনে করছেন যে না পারবে না, আর বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করলো বামেরা, শূন্যের গেরো কি কাটবে সিপিএমের? 55% মনে করছেন কাটবে এবার, 43% মনে করছেন কাটবে না, বলতে চাননি 2%। সরাসরি মন্তব্যে আসবে শর্মিষ্ঠা দত্ত, তিনি লিখছেন আমরা মনে প্রাণে চেয়েছি অভয়া বিচার পাক, কিন্তু সঠিক বিচার পাওয়ার পথ যেন হারিয়ে না যায়। বিদ্যুৎ নায়ক লিখছেন ভোটে জিতলেই কি ন্যায় বিচার সহজে মিলবে? একটা আসন বাড়িয়ে হয়তো বিজেপির কিছুটা লাভ হতে পারে। তরুণ চক্রবর্তী লিখছেন সিবিআইয়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন অভয়ার মা, হঠাৎ সেসব ভুলে গেলেন কোন ম্যাজিকে? কমল সরকার লিখছেন তৃণমূল ও বিজেপি দুপক্ষই যেভাবে সদ্য প্রাক্তন আইপিএস অফিসারদের রাজনীতিতে নামাচ্ছে, সেটা কি চাকরিরত আইপিএসদের উদ্দেশ্যে প্রলোভন? বিপ্লব ভট্টাচার্য লিখছেন মানুষ যদি কোনো দলকে ভোট দেবে বলে ঠিক করে তাহলে প্রার্থী তালিকার ফ্যাক্টর হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।